হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরএসএফডি পডকাস্ট। ফুটবল নিয়ে কয়েকটি এপিসোডের পরে আজকে আমরা ফিরে আসলাম ক্রিকেটে। আজকে আমরা কথা বলবো আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 4টি টিম নিয়ে। তো আমাদের সাথে কথা বলার জন্য আছেন রায়ান হাফিজ ভাই, সৌমিক সরকার, অগ্রসম পিয়াস আর শামসুল হক সাহেব। তাই প্রথমে গেস্টদের সবাইকে ধন্যবাদ জানাই আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। তো আমরা আজকে একটা প্রিভিউ এপিসোড করব, মেনলি সব টিমের স্কোয়াড নিয়ে। তো দেখবো কারা আছে, কেমন কোয়ালিটি বা বেঁচে ডেপথ কেমন। তো আমরা শুরু করবো রায়ান হাফিজ ভাইয়ের কাছে আসে। রায়ান হাফিজ ভাই কথা বলবে হচ্ছে দিল্লি ক্যাপিটালস নিয়ে। কোচ রিকি পন্টিং, খুব ভালো একটা ইন্ডিয়ান কোচ আছে। তো আমরা যদি আগে শুনতে চাই যে মানে দিল্লির টপ অর্ডার 1, 2, 3-এ কারা অপশন আছে, কি মনে হয় আপনার কাছে? আচ্ছা, দিল্লি ক্যাপিটালসের গত বছরের যে টিমটা ছিল, গত বছর তারা 7 বছর পরে প্রথমবার হলো প্লে অফে যায়। তো এইবার ওই টিমটাকেই আরো নতুন কিছু ভালো ইন্টারন্যাশনাল প্লেয়ার আসছে। এবং সব থেকে বড় যেটা ব্যাপার দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রে, সেটা হলো ওদের ইন্ডিয়ান কোর খুবই স্ট্রং। তো টপ অর্ডার নিয়ে যদি বলি, টপ অর্ডারে হয়তো ওপেন করবে, হয়তো না, আসলে মোটামুটি শিওরলি বলা যায় ওপেন করতেছে শিখর ধাওয়ান সাথে পৃথ্বী শ। সো শিখর ধাওয়ান তো আইপিএল এ মোটামুটি ওয়ান অফ দ্য বেস্ট এবং কনসিস্টেন্ট পারফর্মার। সব রকম অবস্থায় সে ভালো খেলতে পারে, আন্ডার প্রেশার ভালো খেলতে পারে এবং মানে যখন হিট করার দরকার হয় তখন হিট করতে পারে। সো শিখর ধাওয়ানকে নিয়ে আসলে নতুন কিছু বলার নাই। এবং পৃথ্বী সহ যদি শুধু প্রথমে এসেই একটু ধুমধাম খেলে 20-30 রানের মধ্যে আউট না হয়ে একটু বড় ইনিংস খেলার চেষ্টা করে, তাহলে আমার মনে হয় যে খুবই একটা সলিড ওপেনিং পাবে দিল্লি একদম প্রত্যেকটা ম্যাচে। ঠিক আছে। আর যদি যদি কোনোভাবে পৃথ্বী শ বা শিখর ধাওয়ানের কেউ একজন নাও কাজ করে, তাহলে ওয়ান ডাউনে দুইটা অপশন আছে আমার যেটা মনে হয়। ওয়ান ডাউনে স্টয়নিসকে খেলাইতে পারে ওরা, অথবা এক্সপিরিয়েন্স আজিঙ্কা রাহানে আছে। তো রাহানের যেটা ব্যাপার, রাহানে সব রকম পজিশনেই মোটামুটি খেলছে। আইপিএলে ওয়ান ডাউনেও খেলছে, ওপেনিংও করছে, রাজস্থানের হয়ে ওপেনিংও করছে অনেকদিন। তো ওপেনিং ওয়ান ডাউনে যে কোনোটায় চেঞ্জ করে খেলানো যাবে। তবে সম্ভবত রাহানেকে যদি রাখে ফর্ম এবং অন্যান্য বিবেচনা করে, তাহলে হয়তো ওয়ান ডাউনেই রাহানে খেলবে। আর ব্যাটসম্যানদের ভেতরে ওয়ান ডাউনে খেলার মতো সিমরন হেটমায়ার আছে। হেটমায়ার, তবে আমার পার্সোনাল হেটমায়ারকে, শ্রেয়াস আয়ার সম্ভবত মিডল অর্ডারে যাবে। চারে খেলে ফোর ফোর ফোরে শ্রেয়াস আয়ার অসাধারণ, ঠিক আছে, অসাধারণ। গত বছরের স্ট্যাট দেখতেছিলাম, তার অ্যাভারেজ 55 টাইপ হবে মনে হয়, বা তারও বেশি হতে পারে এরকম, মানে 4 নাম্বারে। সো শ্রেয়াস আয়ার 4-এ ফিক্সড। এবং ক্যাপ্টেন হিসাবেও গত বছর সে ভালো করছে। সে গত বছর তো প্রথমেই একদম মানে প্রথমবারের মতো ক্যাপ্টেন্সি করছিল, সেই ক্যাপ্টেন্সি করেই সে প্লে অফে নিয়ে গেছে দিল্লিকে। তো সেই হিসাবে শ্রেয়াস আয়ার 4-এ ফিক্স। তো 1, 2, 3 আমার মনে হয় এটাই মোটামুটি ফিক্স থাকবে। আর যদি কোনো কারণে রাহানে বাদ যায় বা কাজ না করে, তাহলে এই যে স্টোইনিস আছে, স্টোইনিসকে ওয়ান ডাউনে খেলানো, আমার মনে হয় না যে ওয়ান ডাউনের পরে স্টোইনিসকে নামাবে, কারণ স্টোইনিস সেট হইতে একটু সময় নেয়। তো যদি বেশি পরে নামায়, যে 4-5 বা 4-এ তো না, 5-এও না, কারণ ঋষভ পান্ত আছে। সো 6-এ যদি স্টোইনিসকে নামায়, আমার মনে হয় না স্টোইনিস আইডিয়াল ফিনিশার আইপিএল এর হিসাবে। সো স্টোইনিসকে যদি খেলায়, তাহলে ওয়ান ডাউনেই খেলাইতে হবে। আর ওপেনিংও করাইতে পারে, স্টোইনিস ইজ এ গুড ওপেনিং অপশন, কারণ অস্ট্রেলিয়ার হয়ে কিছু ম্যাচ সম্ভবত স্টোইনিস ওপেন করছে। তো আমার মনে হয় যে না খেলাইলেও হবে। ইন্টারন্যাশনাল প্লেয়ার আসলে দিল্লিতে ইন্ডিয়ান কোর্টটা এত স্ট্রং, ওরা যদি চায় 11টা প্লেয়ার ইন্ডিয়ান খেলাবে, তাও খেলাইতে পারে। একদম পুরা টিমটাই আসলে মানে ইন্ডিয়ান ফিউচার স্টারদের নিয়ে বানানো, মানে টপ টু বটম একদম। তো এর সাথে আবার এক্সপিরিয়েন্সড বোলাররাও আছে। পরে যেহেতু আপাতত টপ অর্ডার নিয়ে কথা বলছি, বোলারদের কথায় না আসি। তো আমার মনে হয় যে শিখর ধাওয়ান, পৃথ্বী শ এবং আজিঙ্ক্য রাহানে, এটা খুব আইডিয়াল টপ অর্ডার হবে দিল্লির জন্য। টপ অর্ডারের যদি একটা প্লেয়ার নিয়ে একটু বলে, শিখর ধাওয়ান। এই আইপিএল এর সিজনটা কিন্তু নিজের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা সিজন। হ্যাঁ, এই সিজনে কিন্তু ভালো না করলে তাহলে কিন্তু কে রাহুলের কাছে সম্ভবত সব ফরম্যাটেই পার্মানেন্টলি জায়গা হারায় ফেলবে। নিজের হ্যাঁ, খুব এটা ইম্পর্টেন্ট, দেখা যাক এবার কি করে। এটা খুবই ভালো একটা পয়েন্ট। কারণ রাহুলের যে ফর্ম,
মানে সম্ভবত আমি এই লকডাউনে মোহাম্মদ সামির সাথে সম্ভবত ইরফান পাঠানের একটা হ্যাঁ, ইনস্টাগ্রাম ভিডিও টাইপ ভিডিও চ্যাট টাইপের দেখতেছিলাম। তো ওইখানে সামি বলছিল যে রাহুলের এখন এইরকম ফর্ম, ও যদি ব্যাট ভুলও চালায় তাহলেও সেটা বাউন্ডারি হবে, এরকম একটা অবস্থা। সো ইনফ্যাক্ট পৃথ্বী শও কিন্তু খুব ভালো ভালো কন্টেন্ডার contender। ইন্ডিয়ান ওপেনিং এর জন্য। সো আর রোহিত শর্মাকে মনে হয় না ইন্ডিয়া সহজে বাদ দেবে, এবং বাদ দেওয়ার মতন পারফরমেন্সও না তার। সুতরাং শিখর ধাওয়ানের এই আইপিএলটায় খুব ভালো না খেললে ইন্ডিয়ান টিমে চান্স পাওয়া একটু কঠিন হবে, বিশেষ করে কঠিন। ওয়ানডে এবং টি20তে। আচ্ছা, এবার আমরা আইপিএল এর সেকেন্ড মোস্ট সাকসেসফুল টিম সিএসকে নিয়ে কথা বলবো। শুনবো সৌমিকের কাছে সিএসকে টপ অর্ডার একদিকে। আচ্ছা, সিএসকে তো মানে গত 2018 থেকে মানে যেটা হয়েছে, এখন ওপেনিং এ নরমালি নামায় ডুপ্লেসি আর ওয়াটসনকে, যেটা আগে একটা ইমেজ ছিল আমাদের ওই যে শিহাব ছিল যে তখন ডুয়েন স্মিথ আর ওই ব্রেন্ডন ম্যাকুলাম ওরা ওপেন করতো। তো ওই সময় দেখা যেত যে মানে ওরা পাওয়ার প্লে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারতো, অনেক মেরে খেলতো। তো মানে গত 2 বছরে যেটা দেখা গেছে যে পাওয়ার প্লেতে সিএসকে এর ইকোনমি রেট মানে রান রেট সবচেয়ে কম। তো এটা আগে থেকে একটা ফ্যাক্ট হয়ে আছে। তার উপর এইবারে আইপিএল এ রায়না নাই যে সবসময় আইপিএল এ মানে সিএসকে এর 3-এ খেলতো। তো এখানে আসলে একটা বড় গ্যাপ হয়ে গেছে। তো আমার মনে হয় যে হয়তো এবার ডুপ্লেসিকে তার ওপেনিং থেকে হয়তো 3-এ নামা লাগতে পারে, যেহেতু টিমে মুরালি বিজয় আছে, তাহলে হয়তো ওকে ওপেনিং এ নামাবে। আর আমাদের টপ অর্ডারে আর আছে হচ্ছে কেদার যাদব আর এমএসডি, তো সবাই জানে মোটামুটি। আর মানে মনে হয় আর কি এইভাবেই এটা করবে, হয়তো 3-এ ডুপ্লেসিকে আর 4-এ হয়তো মানে যদি ধোনি উপরে নিজেকে নেয় তাইলে আসতে পারে, নাইলে হয়তো কেদার যাদবকে আনতে পারে। তো এটাই আর কি আচ্ছা, আপাতত। এই জায়গাটা একটা কোশ্চেন আছে আমার আসলে। রায়দুর কথা, রায়দু যদি অনেক ভালো ফিনিশার আসলে, ওর ফিনিশিং এর সময় স্ট্রাইক রেট অনেক ভালো থাকে, 16 থেকে 20 ওভারের মধ্যে মনে হয় অনেক 150-এর মতো মেবি। কিন্তু আমি মুম্বাই যখন খেলা দেখতাম, ও কিন্তু নাম্বার 3-তে অনেক সাকসেসফুল ছিল। সো এই বেটটা কি নেওয়া যায় যে নাম্বার 3-তে রায়দুকে প্রমোট করা? আবার একটু মানে আমি রাইডুর ইকোনমি এতটুকু শুনছি, হ্যাঁ, পরের অংশটা ক্লিয়ার নাই। হ্যাঁ, আচ্ছা, আমি রায়দুকে রিপিট কি করি। প্রমোট করা যায়? 3-এ হ্যাঁ। হ্যাঁ, এটা করলে হয়তো আবার মুরালি বিজয় কে আনা লাগবে না, এটা হলে তো আরো ভালো হয়। এখন এটা পুরোটাই আসলে টিমের উপর। আর ধোনির তো মানে ধোনির প্ল্যানিং এর উপরে আসলে অনেকটা ডিপেন্ড করে, কারণ আমাদের ক্যাপ্টেন যেহেতু। আর এখন কথা হচ্ছে যে মিডল অর্ডারে আবার কিন্তু ব্রাভো আছে, আবার ওকেও হয়তো খেলাবে যেটা মনে হয়। তো কি করবে আসলে এটা সময়ের সাথে দেখা যাবে, এটা মনে হইতেছে। ওকে, তো আমরা এবার সিএসকে থেকে শিফট করব পিয়াসের কাছে। কে কে আনবে? কে কে আর এর টপ অর্ডার 1 2 3 কে কে খেলবে বলে মনে হয়? কেকেআরের আসলে টপ অর্ডার ওপেনিং তো জানাই সবার, গিল আর নারাইন। তো এই ক্ষেত্রে আসলে গিলের একটা সুযোগ আছে এখানে, সবচেয়ে ভালো সুবিধা হয়েছে তার কাছে যে নারাইনটার সাথে আছে। নারাইন যদি একটা এক্সপ্লোসিভ স্টার্ট দিতে পারে তাহলে কিন্তু গিলের এখানে পারফর্ম করার জন্য একটা মানে অপরচুনিটি আছে ভালো একটা। আর এখানে যদি ভালো পারফর্ম করতে পারে তার সুযোগ আছে, বয়স কম, মাত্র 20 বছর মনে হয় বয়স, সুযোগ আছে তার সামনে যাওয়ার। তো নারাইন আর গিল শিওর ওপেন। আর আরেকটা ইয়ে আছে ত্রিপাঠী হচ্ছে রাজস্থানে ওপেন করতে। এখন পরে কি ওপেন করাবে কিনা, তো এটা মনে হয় যে গিলকে মনে হয়, যেহেতু ব্র্যান্ডন ম্যাককালাম আছে, গিল চান্স পাবে, গিলে চান্স দিবে, অবশ্যই অনেক চান্স পাবে। তবে যদি গিল অনেক খারাপ পারফরমেন্স করে তখন ত্রিপাঠীরা নামাইতে পারে ওপেনিং এ। অথবা ত্রিপাঠী অনেক যদি খেলে তাহলে অনেক খেলতে খেলতে হবে, তার কিছু করার নেই, ব্যাড লাক আসছিল। আর নারায়ণ খেলতেছে। আর তিনে তিনে একটা ডিবেট আছে যেমন কার্তিক কি তিনে খেলবে কিনা, এটা হচ্ছে ডিবেটটা। কার্তিকের একটা সমস্যা আছে, অনেক মোটামুটি ডিফেন্সিভ, তিনে আসে না। ওর মনে হয় মর্গান মনে যদি 4-এ খেলে তাহলে 5-এ খেলতে পারে। তো আমার মনে হয় যে কার্তিকের তিনে আসা উচিত, বিল্ডার পর কিছুটা কাজ করা উচিত। আর না হলে হচ্ছে রানা। তো এই মোটামুটি ইয়ে টপ অর্ডার। আমি যদি টপ অর্ডারের, আমি নিজের কে কে আর ফ্যান, তো আমি যদি কথা বলি টপ অর্ডারের শুভমান গিল। এই সিজন কিন্তু মানে আইপিএল এর ব্রেকআউট স্টার হওয়ার মতো ক্ষমতা আছে শুভমান গিলের। ব্রেন্ডন ম্যাককালাম এবং সাথে যে সাইমন কেটিস বা তারা আছে কোচিং স্টাফে, এদের সবার খুব প্রিয় একটা প্লেয়ার গিল। আমার মনে হয় এবার
খারাপ করলেও পুরো সিজন ওকে সুযোগ দিবে, কারণ আগের সিজনে ঠিক মতো অ্যাকোমোডেট করতে পারে না, 6 খেলানো লাগছে, 7 খেলানো লাগছে, তো আসলে প্লেয়ার না। গিলের হচ্ছে ফুল আইপিএল খেলার চান্স অনেক বেশি। হ্যাঁ, তো এবার আসলে অনেক এক্সপেকটেশন ওর কাছে। আর নীতিশ রানার কাছে আসলে টিমের মানে এক্সপেকটেশনটা ওরকম না, যেমন 50 লাগবে 60 লাগবে। ওর কাছে আসলে একটা কুইক ফায়ার 30 পাইলে কেকেআর ম্যানেজমেন্ট মোটামুটি খুশি, কারণ কেকেআর এর যেরকম মিডল অর্ডার আছে পরে যথেষ্ট এক্সক্লুসিভ মিডল অর্ডার। তো আমরা কেকেআর নিয়ে শুনলাম, এবার আমরা সাইমের কাছে যাব পাঞ্জাব নিয়ে। কিংস 11 পাঞ্জাবের টপ অর্ডারে 1 2 3 অপশন কারা আছে এবার? পাঞ্জাবের তো ভাই মানে টপ অর্ডার মানে ফিক্স বলা যায় না, কারণ হচ্ছে ওই গেল আর রাহুল ওপেন করবে, রাহুল ফিক্স, এটা বলাই যাচ্ছে। কারণ সমস্যা হচ্ছে যে মানে গেলকে নিয়ে আর কি সমস্যাটা এখানে, কারণ সে লাস্ট 1 বছর ধরে খেলায় নাই, তো এখানে টেনশনটা। এমনি কোয়ারেন্টাইন গেছে, তারপর সে খেলায় নাই, তো সে মানে মানে খুব ভালো খেলোয়াড়, ঠিক আছে, হার্ড হিটার। এখন মানে ওই মানে ওটা যদি চিন্তা করে, হ্যাঁ ঠিক আছে, সে কিছু মানে যদি টিকে যায়, ও যদি ক্রিজে টিকে যায়, তাহলে হইতেছে মানে তখন তো অপোনেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে। বাট প্রবলেম হইতেছে যে যেহেতু সে খেলায় নাই, লাস্ট 1 বছর সে খেলতেছে না, তো ওইটা নিয়ে টেনশন আছে যে সে কি করবে, ফর্মটা নিয়ে সমস্যা, টেনশন আছে একটা। আর হয়েছে রাহুলের কথা যদি বলে, রাহুলের বলা কিছু নেই। এ গত মানে আইপিএল সিজনে, গত সিজনে আর কি, সে মানে একটা সেঞ্চুরি ছিল, 6টা মনে 50+ স্কোর ছিল তার। আর এভারেজ তো প্রায় 130-এর কাছাকাছি, মানে সরি স্ট্রাইকের প্রায় 130-এর কাছাকাছি ছিল। ওরা বলা কিছু নেই, ও ভালো করবে, এটা ধরে নিতে পারে, ও ভালো করবে। এখন সমস্যা হচ্ছে এইবার সে হইতেছে ক্যাপ্টেন, এখানে হলো সমস্যাটা। তো যেহেতু ক্যাপ্টেন, একটু দায়িত্ব থাকে, একটু প্রেশার থাকে, প্রেশার নিয়ে খেলাটা ওইখানে সে কি করবে, এটা আসলে দেখার বিষয়। তো এখানে আসলে সমস্যাটা। এখন গেল যদি ভালো করতে না পারে, রাহুলের সমস্যাটা এখানে যে গেল যদি ভালো করতে না পারে, তখন পুরো প্রেশারটা ওর উপরে পড়বে, তখন ওর দায়িত্ব। এখন ওই মানে গেল যদি দেখা গেল যে স্টার্ট করলো, 10-15 রান করলো, সে 2-3 বল বা 4 বল খেললো, আউট হয়ে গেল, তখন কিন্তু পুরো প্রেশার উপরে পড়তেছে। একে তো সে ক্যাপ্টেন, নতুন ক্যাপ্টেন হয়েছে এবার, তার উপরে এই পুরো প্রেশারটা পড়তেছে, তখন হ্যান্ডেল করা টাফ হয়ে যাবে। তো এইখানে একটু সমস্যা আছে। এখন গেলের রিপ্লেসমেন্টও ভাই এখানে কেউ নাই আসলে, রিপ্লেসমেন্ট যে অন্য কাউকে এখানে একটা ঝামেলা। আচ্ছা, মায়াঙ্ক আগারওয়ালকে কি ওপেনিং এ মায়াঙ্ক আগারওয়ালকে কি ওপেনিং এ প্রমোট করা যায়? আগারওয়াল ভাই লাস্ট সিজনে তো থার্ডে খুব ভালো খেলছে, এখন ওর খেলা দেখে মনে হয় যে সে পারবে, ওর মধ্যে কোয়ালিটি আছে, অ্যাবিলিটি আছে, মানে সে ভালো খেলে। লাস্ট সিজনে কিন্তু দেখা গেছে যে ম্যাক্সিমাম ম্যাচে গেল কিন্তু লাস্ট সিজন ফার্স্ট ম্যাচে অনেক ভালো খেলছে, ম্যাক্সিমাম ম্যাচে খুব দেখা গেছে স্টার্ট করছে, বাট আউট হয়ে গেছে যাবে। তারপর কিন্তু আগারওয়াল আর রাহুলের পার্টনারশিপ দিয়ে পাঞ্জাব ভালো স্কোর পাইছে। আগারওয়াল গত সিজনে খুব ভালো খেলছে, 300+ মনে স্কোর ছিল তার। হ্যাঁ, গেলে একটা অপশন বলতে পারে আগারওয়ালকে নেওয়া যায়, বাট আগারওয়ালকে যদি মানে তিনে মানে ওপেনিং এ নামাই দিই, অপশন নেওয়া সমস্যা, কারণ এখানে 3 নাম্বার অপশন দেখা যাচ্ছে যে হয় ম্যাক্সওয়েল আছে, আর তাহলে হচ্ছে ওই যে পুরান আছে, নিকোলাস পুরান আছে, ওদের তো ম্যাক্সওয়েলকে আসলে না খেলে ম্যাক্সওয়েল 4 নাম্বার অপশন পাবে, ওইখানে আসলে সে ভালো করার চান্স বেশি। মিডল অর্ডারে নামবে, তাদের রান করে দিতে, কিন্তু আসলে এটা মানে যৌক্তিক এখন পর্যন্ত যে ওরা ওই রাহুল নামতেছে, আগারওয়াল আড়ে নামছে, এটা ফিক্স, তবে একটু প্রেশার থাকবে, এরকম সমস্যা থাকবে। আচ্ছা, সাইমের সম্পর্কে আজানের শব্দ হচ্ছে, একটু মিউট রাখ। আচ্ছা, এই জায়গায় হইতেছে এখন আমরা একটু রায়ান ভাইয়ের কাছে আবার ব্যাক করি, যে হইতেছে দিল্লির মিডল অর্ডারটা কেমন হইতে পারে? আচ্ছা, মিডল অর্ডারে 4-এ ফিক্সড শ্রেয়াস আইয়ার একদম শিওর, যদি না খুব কোনো ইনজুরি বা এই জাতীয় আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটে, তাহলে শ্রেয়াস আইয়ার সব ম্যাচেই 4-এ, এবং ক্যাপ্টেন। সো ক্যাপ্টেন হিসেবে তার গত বছরের পারফরমেন্স খারাপ তো হয়নি, বরং ভালো ছিল। সো এবার আরো ভালো হওয়ারই কথা, কারণ আগের বছরের চেয়ে সে অবশ্যই বেশি এক্সপিরিয়েন্সড এখন। সো 4-এ, এবং ইন্ডিয়ার হয়ে শ্রেয়াস আইয়ার 4-এ অসাধারণ খেলছে, অসাধারণ। সো 4-এ শ্রেয়াস আইয়ার ফিক্সড। আচ্ছা, 5-এ যদি ঋষভ পান্তকে খেলানো হয়, তাহলে ওখানে উইকেট কিপারের জায়গাটাও ফিক্সড হয়েছে, এবং ঋষভ পান্তের জন্যও এটা আসলে একটা ক্রুশাল আইপিএল, কারণ ইন্ডিয়ায় হয়তো সে আপাতত জায়গা পাচ্ছে, কিন্তু একদম যে অপশন নাই ইন্ডিয়ান টিমের কাছে এরকম না।
আরো বেশ কিছু অপশন এখনো আছে, যেমন টেস্টে ঋদ্ধিমান সাহা আমার পার্সোনাল মতামতে ঋষভ পন্থের থেকে বেটার। ওয়ানডে বা টি-20তে হয়তো ঋষভ আগায় ঋদ্ধিমান সাহার চেয়ে, বা ওয়ানডে বা টি-20তে আবার কার্তিক আছে। সো ঋষভ পান্তের জন্য ওই আইপিএলটা মোটামুটি ক্রুশাল, এবং সে যদি 5-এ নেমে বেশ কিছু ভালো ফিনিশিং ইনিংস খেলতে পারে, লাস্টের 2-3 ওভারে যদি 30-40 রান করে একটা ভালো স্কোর এনে দিতে পারে, অথবা চেজিং এর সময় যদি একটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারে, তাহলে আসলে ইন্ডিয়ান টিমে ধোনির যে অভাব, এটা আসলে পূরণ করার একটা আশা দেখাইতে পারবে। আমি বলতেছি না এবং আমি বিশ্বাসও করতেছি না যে কেউ MS ধোনি হয়ে যাবে, কিন্তু একটা অবশ্যই আমাদের বসে থাকলে তো হবে না যে কেউ আসবে না বা এটা আশা ছেড়ে দিয়ে। তো সেই জায়গা থেকে ঋষভ পান্ত একটা ভালো নিজেকে প্রুভ করার জন্য এই আইপিএলটা কাজে লাগাতে পারে। আর যদি ঋষভ পান্তকে কোনো ম্যাচে রেস্ট দেওয়া হয়, সেক্ষেত্রে ক্যারি আছে। সো ক্যারি আমি খারাপ বললে তো ভালো খেলে ফেলবে, তো খারাপই বলতেছি। আশা করি যদি নামায় ভালো খেলবে, উল্টাপাল্টা না করবে। তো ব্যাটসম্যান আমার মনে হয় যে 4-5-এ এই দুইজনই ফিক্স থাকবে, খুব একটা অদল বদল হবে না যদি না কেউ ইনজিউর্ড হয়। আর 6-এ বেশ কয়েকজন অলরাউন্ডার আছে, তো অলরাউন্ডারের মধ্যে 6-এ কিমো পলকে নামাইতে পারে। আর যদি উপরে তারা হেটমায়ারকে না খেলায়, তাহলে হেটমায়ারকেও কিন্তু 6-এ নামাইতে পারে, যেহেতু হেটমায়ার ওয়েস্ট ইন্ডিয়ান, তো এরা প্রথম বল থেকেই হিট করতে পারে, এদের সেট হওয়ার জন্য কিছু লাগে না। সো হেটমায়ার 6-এ খেলতে পারে অ্যাজ এ ফিনিশার। যদি না চায় তাহলে 6-এ কোনো একটা অলরাউন্ডারকে খেলাতে পারে। তবে আমি পার্সোনালি স্টয়নিসকে 6-এ খেলানোর পক্ষে না। আইপিএলে স্টয়নিস 6-এ খেললে আসলে সেটা মনে হয় না খুব একটা ফ্রুটফুল হবে কোনো টিমের জন্য। সো 6-এ কিমো পল অথবা সিমরন হেটমায়ার। আর যেহেতু দিল্লি টপ অর্ডারে তেমন কোনো ইন্টারন্যাশনাল প্লেয়ার নেওয়া লাগতেছে না, সো 4জন ইন্টারন্যাশনাল প্লেয়ার আসলে পরের দিকে নিতেই পারতেছে। 6 থেকে 11-র ভিতরে 4জন বা 3জন নিলে খুব একটা খারাপ হবে না। তো এইটাই মোটামুটি মিডল অর্ডার থাকবে। 4-5-এ ঋষভ পান্ত আর শ্রেয়াস আয়ার ফিক্স, 4-এ শ্রেয়াস আয়ার, 5-এ ঋষভ পান্ত, এবং 6-এ হেটমায়ার অথবা কিমো পল। এটা মোটামুটি ফিক্সড আশা করা যায়। এটাই। আচ্ছা ভাই, এখানে কিউএপল মনে হয় একটা বেটার অপশন হবে আসলে, কারণ টপ 5-এ যদি দেখি, যদি স্টয়নিস না খেলে আসলে, তখন কিন্তু আসলে কোনো অলরাউন্ডার টিমে নাই, তখন কিন্তু একটা হ্যাঁ, সমস্যা। আমি আসলে টি-20তে 5টা বোলার নিয়ে আসলে খেলার পক্ষে না, কারণ একজনের 5 দিন যাইতেই পারে। তো ওই ক্ষেত্রে আসলে মনে হয় কিউএপল আসলে বেটার হবে। হ্যাঁ, কিমোপল তো অবশ্যই একটা ভালো অপশন। এখন দিল্লিতে বোলারদের মধ্যে আবার আমার মনে হয় রাবাদা খুব ভালো করবে, এবং আশ্বিন তো আছেই, মানে সাথে তো আশ্বিন থাকবে। যেহেতু মিডল অর্ডার নিয়ে কথা বলছি, আমি আশ্বিনের কথা বলি নাই, তো সাথে তো অশ্বিন ফিক্সড, যেহেতু আইপিএল এর ওয়ান অফ দ্য বেস্ট বোলার আইপিএল হিস্ট্রির। আইপিএল এ সে অনেক বেশি সাকসেসফুল, এবং তাকে শুরুতে ইউজ করা যায়, তাকে শেষের দিকে ইউজ করা যায়, এবং সে ম্যান ক্যাট করতে পারে। সো ইউনো আইপিএল এ সে অনেক বেশি ফ্রুটফুল হবেই। আর এই জন্য, আর আশ্বিন তো ব্যাট খারাপ করে না, বেশ কিছু ম্যাচেই সে ক্রুশাল 20-25 রান করতে পারে, ঠিক আছে। সো যদি কিমোপলকে নাও খেলায়, তাহলে সিমরান খারাপ হবে না। আর বলারদের 8, 9, 10, 11 4টা বলার মনে হয় না, ঠিক আছে। সো যদি আমরা 6-এ একটা ব্যাটসম্যান নেইও, মানে দিল্লিতে, তো সেটা মনে হয় না টিমের ব্যালেন্সে খুব একটা ইম্প্যাক্ট ফেলতেছে, ঠিক আছে। কারণ হ্যাঁ, তুমি যেটা বলছো এটাও আমি একমত যে 7, 8, 9, 10, 11 5টা বলার নিয়ে যদি কারোর দিন খারাপ যায়, তাহলে একটু রিস্ক হয়ে যায়। তো এই রিস্কটা আর কি একটু, তবে তুমি যদি ওই রিস্কটা নাও, চিন্তা করো যদি 10-20 রান এক্সট্রা হলো কোনো বলারের ভুলের কারণে, একটা বলার মানে নিশ্চয়ই হাইয়েস্ট কতই বা বেশি রান খাবে, 10-20 এক্সট্রা খাবে এক্সপেকটেশনের চেয়ে একদিন। তো আমার যদি একটা ব্যাটসম্যান থাকে 6 নম্বরে, এবং হেটমায়ারের মতন একটা ব্যাটসম্যান থাকে যে আসলে বলটা ভালো রকমই হিট করতে পারছে, এবং উপরে তো আছেই, উপরে তো খুব ভালো,
তো আমি আসলে 10-20 রান আমার জন্য কিন্তু খুব একটা অসুবিধা মনে হয় না হবে, ঠিক আছে। তো আমার পার্সোনালি এই জন্য মনে হয় যে 6-এ একটা ব্যাটসম্যান আমি রাখলে, একটা এক্সপ্লোসিভ ব্যাটসম্যান যদি আমি রাখি, তাহলে এই জিনিসটা খুব একটা অসুবিধা না হওয়ারই কথা। আচ্ছা, এখন আমরা তাহলে একটু শ্রমিকের কাছে যাই। সিএসকে এর মিডল অর্ডার কেমন হবে? আচ্ছা, সিএসকে এর 4-এ তো মোটামুটি বলা যায় যে কেদার যাদবেরই মানে সম্ভাবনাটা বেশি, কারণ আর বাকি যারা অপশন আছে এদের মধ্যে দেখা যাবে যে আহ ঋতুরাজ একজন, তো ওর আসলে মানে মানে আইপিএল এ তেমন একটা ইয়ে না আগে থেকে। তো আর যেহেতু কেদার যাদব আগে থেকেই খেলতেছে, প্লাস ওর রেকর্ডও মোটামুটি খারাপ না, প্লাস অনেক সময় দেখা যায় যে ফিনিশিংও ভালো করছে। তো আমার মনে হয় যে এখানে কেদার যাদবই মানে রাখার সম্ভাবনাটা বেশি। আবার যদি আমি যে আগে বললাম যেটা, যদি মানে মুরালি বিজয়কে যদি আবার ওপেনে নামায়, তাহলে কিন্তু আবার একটা ইয়েতে থেকে যায় যে আহ রাইডুর ব্যাপারটাও থেকে যেতে পারে। তো তখন যদি আবার দুইটা অপশন থাকে, তখন হয়তো আবার এই দুইজনের মধ্যে একটা ইয়ে হইতে পারে যে কাকে রাখবে। আর 5 আর 6-এর ব্যাপারটা আসলে ফিক্সড, এটা তো জানে মোটামুটি সবাই যে 5-এ ধোনি খেলবে আর 6-এ ডুয়েন ব্রাভো খেলবে। তো এই দুইটা নিয়ে আসলে বলার কিছু নাই। তবে 7 নিয়ে একটু ইয়ে হইতে পারে, কারণ 7-এ আবার জাদেজা আছে, আবার সেন্টনারও আছে টিমে। তো এখন এদের মধ্যে কাকে রাখবে এটা একটা ফ্যাক্ট, দুইজনই অনেক ভালো অলরাউন্ডার। তবে আমার মনে হয় যে মানে জাদেজাকে রাখার সম্ভাবনাটাই বেশি, কারণ ওকে রাখা মানে শুধু বোলিং আর ব্যাটিং না, সাথে ফিল্ডিংও। মানে দেখা গেল যে হঠাৎ মানে একটা ম্যাচে 5-10 রান বা 20 রানও বাঁচাই দিতে পারে। আর তাছাড়া ইন্ডিয়ান এরকম, তাহলে আমার মনে হয় আর কি যে জাদেজাকে রাখার একটা সম্ভাবনা বেশি। তো এটাই হচ্ছে আর কি, মনে হয় যে সিএসকে মানে মিডলটা এরকমই হবে। আচ্ছা, আমার একটু প্রশ্ন আছে সিএসকে এর বিষয়ে। হুম। সেটা হলো যে আমি আমি পার্সোনালি হলো চেন্নাইয়ের সাপোর্টার শুরু থেকে। তো তিনে কাকে খেলাবে বলেছিলাম, আমি একটু যদি মনে করাই দিতাম। তিনে কাকে খেলানোর কথা বলছিলি? হ্যাঁ, আমি বলছিলাম যে মুরালি বিজয়কে যদি ওপেনে নামায়, তাহলে হয়তো ডুপ্লেসিকে ওপেন থেকে 3-এ পাঠিয়ে দিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে 4-এ বলতেছো যে রায়ডু, আর 5-এ ধোনি। হ্যাঁ, ধোনি 5-এ ভাই। আচ্ছা 4-এ, আচ্ছা 4-এ কেন রায়ডু না? 4-এ কেদার যাদবের চেয়ে রায়ডু বেটার অপশন না? 4-এ কেদার যাদবের থেকে রায়ডু কি বেটার অপশন না? হ্যাঁ, রাইডু তো মানে আগে থেকে মুম্বাইয়ে তো ওই পজিশনেই খেলছে, আবার তিনও খেলছে। তো ইদানিং আসলে একটা ইয়ে হচ্ছে যে মানে কেদার যাদব কিন্তু গত সিজন বা এর আগের সিজন মানে নর্মালি 4-এই ছিল। আচ্ছা, আমার মনে হয় আর কি যে কেদার যাদবকে রাখার সম্ভাবনাটাই বেশি এখানে। তাও আমি কিন্তু আগেই বললাম যে যদি মুরালি হ্যাঁ, বিজয়কে যদি না রাখে, তাহলে তো আর এটা নিয়ে কোনো ইয়ে নেই, কারণ রাইডু তো তখন 3-এই খেলবে। আর মুরালি বিজয়কে যদি টিমে আনা হয়, কারণ মুরালি বিজয় কিন্তু আগে ওপেন করতো এক সময় চেন্নাইয়ের হ্যাঁ, হয়ে, ইভেন হ্যাঁ, তার হ্যাঁ, একটা সেমিতে সেঞ্চুরিও ছিল। সেঞ্চুরি তো ভালোই খেলছে একটা সময়। হ্যাঁ, তো ওইটা আর কি, যদি মুরালি বিজয়কে রাখে তাহলে হয়তো আবার একরকম হবে, বিজয়কে যদি না রাখে তাহলে এটা অন্যরকম হবে। বিজয়কে রাখলেও আমার ধারণা বেটার যেটা হবে যে 4-এ রায়ডুকেই খেলানো আমার মতে বেটার হবে। রায়ডু কেদার যাদবের চেয়ে এক্সপিরিয়েন্স। অনেক বেশি ক্যাপাবল, এবং হলো আইপিএলে যখন মানে প্রয়োজন অনুযায়ী খেলতে পারে। আমি পার্সোনালি কেদার যাদবকে নেয়ার পক্ষে তেমন না। হয়তো 2-1 ম্যাচে ট্রাই করা যেতে পারে, যদি সে ভালো করে তাহলে করলো, কিন্তু যদি না করে ভালো, তাহলে তাহলে আমার মনে হয় না যে 4-এ যাদবকে রেখে মানে বারবার রেখে একটা সুযোগ দেওয়ার ব্যাপারটা ঠিক আছে, আর যেহেতু রায়ডু ভাই এখানে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। রায়দুর পক্ষে আমি একটা জিনিস বলবো ভাই, রায়দুর কিন্তু অনেক বিগ মোমেন্টের ক্রিয়েট করছে আসলে মুম্বাইতে থাকতে। অনেক ম্যাচে লাস্ট বল ফিনিশ করছে। তারপর 191 যখন হইতেছে দরকার ছিল মেবি রাজস্থানের সাথে, ওই ম্যাচে কিন্তু অনেক জোস একটা ইনিংস খেলছিল হ্যাঁ রায়দু। হ্যাঁ, 14 বার আম্বাতি রায়ডু 190 লাগছে। মোটামুটি প্রত্যেকটা আইপিএলেই ভালো খেলে, এবং হি ইজ ভেরি আনলাকি নট টু গেট চান্স ইন ইন্ডিয়ান টিম রেগুলারলি। চান্স আসলে তারে দেওয়া হয় নাই। সে চাইলে মানে কেদার যাদব অনেক চান্স পাইছে ইন্ডিয়ান টিমে, তেমন কোনো ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারে নাই, আমি অন্তত দেখিনি, ঠিক আছে। কিন্তু রায়ডুকে আসলে এনাফ চান্সই দেওয়া হয় নাই। সো আর
ধোনি এবার এই গ্যাম্বলটা নিতেই পারে, সে একটু উপরে খেলুক, সে 3-এ খেলুক। ডুপ্লেসি হয়তো ডুপ্লেসি পরে দিলে ডুপ্লেসি সেট হইতে সময় লাগে, তো ডুপ্লেসি 3-এর পরে ডুপ্লেসিকে নামাবে না, হয় ওপেন না হলে 3। তো ধোনি 3-এ যদি নাও পারে তো 4-এ আমার মনে হয় যে ধোনি খেললে ভালোই হবে, খারাপ হবে না। তো 5-এ তারপরে যেটা ও বললো যে এরপরে তো জানাই যে জাদেজাকে ধোনি নিবে, ধোনির পার্সোনাল ফেভারিট। আর দেশি প্লেয়ার এবং মানে লম্বা টাইম ধোনি আর জাদেজা একসাথে খেলতেছে, তো এটাও একটা বিষয়, আর এক্সপিরিয়েন্সেরও একটা বিষয় আছে। মুরালি বিজয় আশা করি ক্লিক করবে, যদি না ক্লিক করে তাহলে ওই ডুপ্লেসি ওয়াটসন। তার মধ্যে আমার যেটা আরেকটা চিন্তার বিষয় সেটা হলো যে ওয়াটসন আসলে এখন অনেক বয়স হয়ে গেছে, ওয়াটসন লাইক অলমোস্ট 39। সো 39-এ একটা প্লেয়ার আসলে কতটুকু দিতে পারবে। গতবারেও কিন্তু ওয়াটসনের ভালো যায় নাই, গতবারেও সম্ভবত ওয়াটসন ফাইনালে এসে সেঞ্চুরি করেছিল সম্ভবত, না গতবারের এটা আগের আগের বার। বার গতবারের আগের বার। পুরা পুরা মোটামুটি টুর্নামেন্টটাই অ্যাভারেজ করছে, ফাইনালি এসে ভালো খেলতে পারছে, একটা সেঞ্চুরি করছে। সো চেন্নাইতে ধোনি যেটা করে, ধোনি সহজে টিম চেঞ্জ করে না, ধোনি একই প্লেয়ার দিয়ে খেলাইতে একটু পছন্দ করে, চান্স দিতে থাকে। তো এটা অবশ্য কখনো কখনো ভালো কাজ হয়, কিন্তু কখনো কখনো এইটার জন্যই আবার মাঝে মাঝে একটু সমস্যা হয়ে যায় কিন্তু। তো আমি এই জন্য একটু এইবার চেন্নাই নিয়ে একটু টেনসড বা ওয়ারিড বলাই যায়, কারণ অন্যবারের মতো আসলে আমি ভরসা পাচ্ছি না, কারণ প্রত্যেকটা প্লেয়ারই হলো 35-36+। হ্যাঁ, সবার বয়স অনেক বেশি, মানে একদম স্কোয়াডের 80% প্লেয়ারের হলো বয়স অনেক বেশি। তো T20 গরিবের বার্সেলোনা ভাই। হ্যাঁ, বার্সার থেকেও খারাপ, বার্সায় তো সব 30-এর কোঠায়, এটা বলতে আর চাচ্ছিলাম। এখানে সবাই 38-39, ব্রাভো 39, ধোনি, তারপর ইমরান তাহির লাইক 42, ঠিক আছে। এই লোক এখনো অবসর না নিয়ে খেলে যাচ্ছে। ওয়াটসন, ডুপ্লেসি, সবার বয়স বেশি, ঠিক আছে। এইটা আসলে একটু চিন্তার বিষয় এবার চেন্নাইয়ের জন্য। তো আই হোপ ধোনি কিছু না কিছু করবে সমাধান। আচ্ছা, কন্টিনিউ করো তোমরা। আচ্ছা, এবার আমরা একটু পিয়াসের কাছে আসি। আমার মতে হচ্ছে এবারে আইপিএল সব থেকে ভালো মিডল হচ্ছে কেকেআর এর। সো তুমি যদি কেউ, মোটামুটি সবার জানা আছে এবার কারা খেলবে, তো তুমি একটু রিপিট করো সবাই। হ্যাঁ, তো কেকেআর তো 4 নম্বরে মর্গান, শিওর। মর্গানের হচ্ছে 50+ এভারেজ, লাস্ট আইপিএল এর পর থেকে 170+ তার স্ট্রাইক রেট, তো শিওর আছে 4-এ খেলতেছে। 5-এ কথা হচ্ছে কার্তিক 5-এ খেলবে নাকি 6-এ খেলবে। কথা হচ্ছে যে যদি রাসেল মিনিমাম, আমি মনে করি আমার পার্সোনাল হচ্ছে 6-7 ওভার রাসেল পাক। রাসেল যদি 6-7 ওভার পায়, তার মধ্যে 42 বলের মধ্যে যদি 25-30 বল খেলে, তাইলে তো শেষ, খেলা শেষ ওইখানেই। রাসেলের এই মোটামুটি রাসেলকে এই সুযোগ দেওয়া উচিত। আর কার্তিকের যেটা হচ্ছে সে 3-এ খেলতে পারে, ফ্লোট করতে পারে আর কি, 3-এ খেলতে পারে, 5-এ খেলতে পারে, এটা হচ্ছে যে রাসেলের পরে আসতে পারে সে। তো এই হচ্ছে কার্তিকের অবস্থা। আর সবচেয়ে বাজে পজিশন যেটা কলকাতার, সেটা হচ্ছে 7 নম্বর পজিশন, টোটাল ওয়েস্ট একটা পজিশন এটা। মানে মোটামুটি 10টা পজিশন নিয়ে কলকাতার খেলতে হবে। 7-এ খেলবে কে? 7-এ খেলবে আমার মতে যদি রানা খেলে, নীতিশ রানাকে যদি 7-এ খেলায়, সেক্ষেত্রে দিনেশ কার্তিক উঠবে উপরে। তো 7-এ খেললে কি তার সুবিধা হচ্ছে যে রানা যদি 2-3টা ওভার বের করতে পারবে। এই ক্ষেত্রে রাসেল 4 ওভার করবে না, এটা শিওর, কারণ ওর ফিটনেস ওইরকম না মনে হয় আমার কাছে। ওই ক্ষেত্রে রানা হয়তো 1-2 ওভার বের করবে রানারে দিয়ে, আর না হলে হচ্ছে আরো কয়েকটা ইয়ে আছে, যেমন এই যে কি লাড একটা আছে, নায়ক একটা আছে, আর কি একটা আরেকজন আছে, ওদের সময় কিছু আইডিয়া নাই, ওরা মনে হয় ব্যাটসম্যানই সবগুলা। তো এদের মনে হয় সাথে ট্রাই করতে পারে। হ্যাঁ, তো ওদের মনে হয় সাথে ট্রাই করতে পারে, রিঙ্কু সিং আছে মনে হয় আরেকজন, ওদের সাথে ট্রাই করতে পারে। বাট 7 নাম্বার পজিশনটা আমার একদম পছন্দ হয়নি। আর কলকাতার টিম নিয়ে যেটা সুহান মোল্লা, যে মানে কলকাতা টিম বেস্ট, আমার কাছে আসলে কলকাতার টিমটা বেস্ট মনে হয়। মিডল অর্ডারটা জাস্ট বেস্ট আমার কাছে হ্যাঁ, মনে মিডল হয়। অর্ডারটা বেস্ট, একদম বেস্ট। বাট কলকাতার টিমে রিপ্লেসমেন্ট নাই একবারেই। টিমে যেমন একদম রিপ্লেসমেন্ট নেই। হ্যাঁ, নারায়ণ হচ্ছে সিপিএল এর কলকাতার সব ম্যাচ খেলে নাই এবার। নারায়ণ সিপিএল এর কলকাতার একটা সুবিধা আছে, ওরা স্লোগে অনেক পিটাইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, রাসেল থাকার ওদের কারণে প্লাস এবার স্লো মর্গান ওভারে এড হয়েছে। একদম ডিজাস্টার করে ফেলে। এটা একটা রাসেলের এইবার মানে অন্য টিমের জন্য সমস্যা। এবার ইয়ে নাই, কিন্তু রাসেলের কোনো রিপ্লেসমেন্ট নাই, এটা হচ্ছে মানে আসল কথা আর কি। ইন্ডিয়ান কোনো রিপ্লেসমেন্ট নাই, বা বাইরের কোনো রিপ্লেসমেন্ট নাই। ক্রিস গ্রিন একজন জানছে, সে হচ্ছে মনে হয় ব্যাটিং অলরাউন্ডার সম্ভবত, নট শিওর।
সিপিএল এ মনে হয় একটা টিমকে ক্যাপ্টেন্সিও করছে কিছুদিন। তবে অত রাসেলের না, রাসেলের স্ট্যান্ডার্ড প্লেয়ার না। তো হচ্ছে ওইখানে একটু ডাউট আছে কলকাতা এই জায়গায় কি করবে, রিপ্লেসমেন্ট যেহেতু নাই সব ম্যাচ কি রাসেল খেলবে কিনা এটা ডাউট আছে। তো কেকেআর এর মিডল অর্ডার নিয়ে যেতে কথা হচ্ছে, আমি জাস্ট আচ্ছা, কয়েকটা পয়েন্ট আমার এখানে কি আছে নাম্বার add করার। 7 এ আচ্ছা, বলো নাম্বার মাস্টার। 7 নিয়ে আমি বলি নাম্বার 7 এ আমার জানা মতে কেকেআর আছে ট্রাই করবে প্যাট কামিন্সকে, এটা মোটামুটি শিওর প্যাট কামিন্সকে হ্যাঁ, নাম্বার বাট 7 রাখবে। ওই ক্ষেত্রে কথা হচ্ছে কি আমি মানে আমি একদম। খুশি না, কারণ প্যাট কামিন্স আসলে সাথে ব্যাট করার মতো ক্যাপেবল আমার মনে হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে আমার ঠিক। ওর যে প্রাইসটা, ওকে যে কারণে কিনতে কেকেআর আসলে ওর উপর অনেক বেশি ভরসা। তো আমি প্যাট কামিন্স আসলে চ্যাম্পিয়ন্স ক্রিকেটের নিয়ে কোনো সন্দেহ নাই, দেখা যাক কি করে। তবে সাথে আমি নিজে কনভিন্স না। আর যদি দরকার হয় যে ওরা কোনো সময় মনে করে যে আসলে সাথে প্যাট কামিন্স একজনের হচ্ছে না, তখন একটা অপশন আছে, সেটা হচ্ছে রাহুল ত্রিপাঠী। ও হ্যাঁ, হচ্ছে গত রাহুল। সিজনে হচ্ছে এরকম হ্যাঁ, লো হ্যাঁ। অর্ডার রেখেছে, তো রাহুল ত্রিপাঠীকে আনতে পারে। হ্যাঁ, আর যদি একটা পয়েন্ট বলি, আমরা যদি একটা প্লেয়ার নিয়ে কথা বলি না, সেটা হচ্ছে টম ব্যান্টন। টম ব্যান্টন কিন্তু মানে এবারে আইপিএল একটা ভালো পিক হতে পারে যদি কোনো তবে ফার্স্ট ইলেভেনে চান্স পাচ্ছে খুবই কম, কারণ মর্গান রাসেল ফিক্স আমার মনে হয়। তো কিন্তু কোনো কারণে যদি মর্গান বা রাসেলকে রেস্ট দেওয়ার দরকার হয়, তখন কিন্তু টম ব্যান্টন খুব ভালো একটা পিক হতে পারে। হ্যাঁ, সামবেন্টন পরের দিকে আসতে পারে, প্রথম দিকে পরের আসবে না। দিকে আসতে পারে, প্রথম দিকে হ্যাঁ, আসবে না। আর হচ্ছে গত সিজনে একটা সমস্যা ছিল কেকেআর এর, সেটা হচ্ছে রাসেলের সাথে দেশ থেকে একটা ক্ল্যাশ টাইপ ছিল, যে রাসেল চাইছিল নাম্বার 4 ব্যাটিং করতে, কারণ ওর কাছে মনে হচ্ছিল যে ও পর্যাপ্ত বল পায় না খেলার জন্য। তো এবার আসলে আমার মনে হয় 4-5-6 এবার অনেক সোয়াট হবে, সিচুয়েশন বইতে দেখা যায় যে হ্যাঁ, সিচুয়েশন এক্সপ্লোসিভ অনুযায়ী। দরকার হয়তো হয়তো বা রাসেলকে 4 একবার পাঠাই দেবে, কারণ রাসেলের মতো প্লেয়ারকে আসলে কোনো টিমই চাবে না আনহ্যাপি রাখতে। তো হ্যাঁ, এবার তো দেখা যাক ঠিক কিভাবে মর্গান সর্ট আউট করে মর্গান বিষয়টা। কলকাতায় আসে, এটা মর্গানের বিশাল মানে কলকাতার জন্য বিশাল বড় একটা অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ হয়, এক্ষেত্রে কারণ মর্গান কিন্তু অনেকে। চাইলে সে বিল্ড আপ করতে পারবে ইনিংস, চাইলে একদম হ্যাঁ প্রথম বল থেকে স্টপ করতে পারে। অনেক বড় হ্যাঁ, অ্যাডভান্টেজ এগুলো। মর্গানের জন্য। প্লাস হচ্ছে ক্যাপ্টেন, দিনেশ কার্তিক যদিও ক্যাপ্টেন, ইয়ন মর্গানও কিন্তু ক্যাপ্টেন্সি তো সবাই জানার হ্যাঁ, কথা, ওই খুব ভালো একটা ড্রেসিং ক্যাপ্টেন। রুমের পরিবেশটা তো কিন্তু ভালো থাকবে মর্গান থাকার কারণে। তো একটা কমেন্ট এই আর মুহূর্তে আসে, রাহুল, সেটা হচ্ছে টম বেন্টনের স্টার্ট করার পসিবিলিটি কেমন? আমার মনে হয় যে পসিবিলিটি নাই, কারণ হচ্ছে 4 জন বিদেশি পিচ, নারায়ণ, প্যাট কামিন্স, এওয়েন মর্গান আর অ্যান্ড্রু রাসেল। কথা হচ্ছে যে এদের কারোকে রেস্ট দিতে হলে হয়তো বা টম বেন্টন চান্স পাবে, দেখা যাক কি হয়। শিওর। আচ্ছা হ্যাঁ, রাহুল ত্রিপাঠীর আরেকটা সুবিধা কি, যদি টপ অর্ডার কলাপস করে আসলে তখন কিন্তু রাহুল ত্রিপাঠীকে হচ্ছে প্রমোট করা যাবে, নাম্বার 7 এ রাখার সুবিধা। আর নাম্বার হ্যাঁ 6 পর্যন্ত যেহেতু দুইটা অলরাউন্ডার আছে আসলে, তার মানে নাম্বার 7 একটা প্রপার ব্যাটসম্যান খেলানো হয়ে যায়। তো এটা মনে হয় একটা সুবিধা হবে। ওকে, আমরা এবার আচ্ছা, সাইমের এবার কাছে তাহলে আসবো। সাইমের কাছে একটু শিফট করি। আচ্ছা, এখন এই যে কিংস ইলেভেনের ভাই মিডল অর্ডারে বহুত বিগ নেম আছে। গ্লেন ম্যাক্সওয়েল থেকে নিকোলাস পোরান আছে, এরা ভালো খেলোয়াড়, বাট সমস্যা হচ্ছে এরা তো কনসিস্টেন্ট না কেউ। এখানে সমস্যা। এখন যদি ওই কি বলে টপ অর্ডার যদি ফ্লপ করে, তাহলে মিডল অর্ডারে এরা খেলা ধরে রাখা খেলাটা যে বের করে আনবে এরকম ক্যাপাবিলিটি আমার মনে হয় না যে আছে। এই যে গতকালের কথা ধরেন ম্যাক্সওয়েল সেঞ্চুরি করে লাস্টে সে কি করলো, এরকম এরকম করলে তো ওর উপর আস্থা বা আশা যে রাখবো রাখা যায় না। ওই সিএসকে ভাই দেখেন, সিএসকে ক্ষেত্রে হচ্ছে বয়স সব বেশি, সবার বয়স বেশি। এখানে পাঞ্জাবের ক্ষেত্রে হয়েছে কি সবার বয়স কম, অভিজ্ঞতা কম, মিডলের অভিজ্ঞতা কম, এখানে সমস্যা হয়েছে। তো এখন আমার মনে হয় 4 নাম্বারে ওই যে সারফরাজ খানকে ওরা ট্রাই করতে পারে। ওর এই যে ঘরোয়া লিগে সে অসাধারণ খেলছে, এই যে 19-20 মৌসুমটাতে গেছে অসাধারণ খেলছে সে। তো এখানে সারফরাজ খানকে যদি খেলায় তো ওরে ট্রাই করানো যায়, এবং 4 নাম্বার ওরে ট্রাই করলে ও মোটামুটি ধরে খেলা খেলতে পারবে, ধরে খেলতে পারবে, আশা করা যায়। কারণ ওর আগের আইপিএল গুলাতে দেখা গেছে যে ওই যে আরসিবি যখন খেলতো তখন মোটামুটি সে উইকেট পড়ে গেলেও পারছে, সাপোর্ট দিতে পারছে কিছুটা। তো সারফরাজ খানকে যদি 4 নামাই, তাহলে 5 নাম্বার অবশ্যই ম্যাক্সওয়েলকে বা পুরানকে নামার লাগে। কারণ ম্যাক্সওয়েল আর পুরানের মধ্যে আমি ম্যাক্সওয়েলকে আগে রাখবো, কারণ পুরানকে নিলে ও পুরান কিন্তু উইকেট কিপার, সে একজন উইকেট কিপার, এখন টিম উইকেট কিপার একজন আছে, রাহুল একজন আছে। তো সেই ক্ষেত্রে ওরা না নিয়ে যদি আমি ম্যাক্সওয়েলকে নিই, মাঝখানে ম্যাক্সওয়েলকে দিয়ে বলিংও করাতে পারবো, বলিং অ্যাডভান্টেজটা পাওয়া যাবে। তো সেই ক্ষেত্রে 5 নম্বরে ম্যাক্সওয়েল আর কি ভালো, বেটার পিক হবে। আর তারপর হইতেছে 6 নাম্বার অপশনে যে হইতেছে মনদীপ সিং, মানে যে দেখলাম যে মনদীপ সিংকে নামাইতে পারে, দেখা গেল যেটা মনদীপ সিংকে নামাইতে পারে। আর মনদীপ সিং 6 নাম্বারে হ্যাঁ সে ভালো করে, সে ওই যে আরসিবি যখন খেললো লাস্ট মৌসুমে, তো সে কিন্তু লাস্টের দিকে এসে ভালো অল্প বল খেলে, অল্প রান করে, সে খুব কম 20 বা 30 এরকম ওটা রান তার থাকে, বাট সে খুব ভালো খেলে, অল্প বলের মধ্যে রান করে দিতে পারে। লাস্টের দিকে একটা দেখা গেছে যে 14-15 বল করে নামছে, তখন রান দরকার, সাপোর্ট দিতে পারতেছে। মনদীপ সিং এখানে ভালো একটা অপশন।
এখন মনদীপ সিংয়ের এখানে আবার করুণ নায়ারকে আসলে ওইখানে আমার রিস্ক হয়ে যায় 5 নাম্বার মানে 6 নাম্বারে করুণ নায়ার রিস্ক হয়ে যায় আসলে। হ্যাঁ মানে ওইখানে আসলে হয় মনদীপ সিংকে খেলানো লাগবে, এই ছাড়া 6 নাম্বার অপশন আর নাই আসলে। কারণ নিকোলাস পুরানকে যদি আমি 6 নাম্বারে নামায় ফেলাই, মানে যদি মনদীপ সিং এর বদলে নিকোলাস পুরানকে নিয়ে নিই, তাহলে দেখা যাইতেছে যে ও ঝামেলা হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। কারণ ওই রিস্ক হয়ে যাচ্ছে যে যেহেতু আমি গেলকে খেলাচ্ছি, উপরে আমার হাড়িরা অনেক আছে, আমার ধরে খেলার মতো খেলোয়াড় লাগবে, যে ধরে খেলতে পারবে, যে আমার খেলাটা উইকেট পড়ে গেল ওইখান থেকে ধরে খেলে খেলাটাকে কন্টিনিউ করতে পারবে, এরকম একজন প্লেয়ার দরকার। তো সেই ক্ষেত্রে আসলে মনদীপ সিং ভালো হবে আমার কাছে মনে হচ্ছে। তারপর 7 নাম্বারের আচ্ছা, ক্ষেত্রে কারণ নায়রকে কি চারে খেলানো যায় না? কারণ নায়রকে ভাই হ্যাঁ খেলানো যায় সারফরাজ খানের জায়গায়, সারফরাজ খান বা কারণ নায়র ওইখানে আর কি করা যায়। তবে সমস্যা হচ্ছে কি ভাই, কারণ নায়রে কিন্তু ওই আইপিএল এ তার ফর্ম রেগুলার সে ভালো খেলতে পারে না, তার কিন্তু ফর্ম আপ ডাউন করে থাকে। ওই লাস্ট আইপিএল সে খুবই বাজে গেছে, তো ওইখানে আসলে একটা রিস্ক হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যেহেতু সারফরাজ ভালো ফর্মে আছে, এই ক্ষেত্রে ওরা যদি ওর সুযোগ দেওয়া যায় এবং কারণ নায়রকে হয়তো অপশন হিসেবে রাখা যায়, যে না পরে কয়েকটা ম্যাচ দেখা যাবে। আর 7 নাম্বার অপশনের ক্ষেত্রে আসলে গৌতমকে নামানো লাগবে। 7 নাম্বারে সে অসাধারণ একটা অলরাউন্ডার, লাস্ট আইপিএল এ রাজস্থানের সে অনেকগুলো ক্লোজ ম্যাচ জিতাইছে, লাস্টের দিকে যে অনেকগুলো ক্লোজ ম্যাচ জিতাইছে। তো সেই ক্ষেত্রে ও বোলিং এ অসাধারণ, ব্যাটিং এর ক্ষেত্রে লাস্টের দিকে নামবে ধুমায় পিটায়, তো মানে খুব ভালো একটা পিক হবে যদি দূরে নেয়। তো 7 নাম্বারের ক্ষেত্রে আমার মনে হয় যে গৌতম আগে ফিক্স, 7 নাম্বারে আগে চেঞ্জ করার কোনো অপশন নাই এখানে। কারণ নাহলে অলরাউন্ডার মানে এমনি ওদের টিমে অলরাউন্ডার কম, মানে যে অলরাউন্ডার গুলো আছে তারা খুব বেশি হাই প্রোফাইল, অলরাউন্ডার খুব কম। তো সেই ক্ষেত্রে গৌতম যেহেতু লাস্টে একবার আইপিএল ভালো করলো, তো সেই হিসেবে গৌতমকে খেলানো যায়। 7 নাম্বারের ক্ষেত্রে আর কি গৌতম খেলবে। আর সমস্যা হয়ে গেছে যেটা, যে আমার কাছে মনে হয়েছে পাঞ্জাবের টিমটা খুব সুন্দর, মানে ওদের অনেক অপশন আছে, কিন্তু সমস্যা হচ্ছে অভিজ্ঞতা সবারই কম। অভিজ্ঞতা দিক দিয়ে ছিল সব জায়গায় সমস্যা আছে, অভিজ্ঞতা সবার কম। টপ অর্ডার ফ্লপ করলে তাহলে দেখা যাচ্ছে ওইখানে টপ অর্ডারের মধ্যে বলতে গেলে রাহুল যদি ভালো খেলতে না পারে, মূল কথা হচ্ছে এটাই, রাহুল যদি ভালো খেলতে না পারে তাহলে টিম মানে একদম পুরো মারা খাবে। এখানে সমস্যা হচ্ছে এখানে, তো রাহুলকে আসলে ভালো খেলতে হবে, তোর উপর একটা এক্সট্রা প্রেসার থাকবে এমন দেখা যায়। আমি এটাই বলতে নিচ্ছিলাম যে কে এল রাহুল এবার একই সাথে ক্যাপ্টেন, উইকেট কিপার, হ্যাঁ হ্যাঁ ভাই এমনি প্লাস হচ্ছে তার নিজের হচ্ছে একটা মানে প্রেশার আছে যে ন্যাশনাল টিমের জায়গায় রাখতে হবে। কারণ রাহুল কিন্তু মানে একদম ইন্ডিয়া যেরকম বাঙালি যেভাবে আলো ইউজ করে যে কোনো দরকার, এতে ইন্ডিয়া কিন্তু এভাবে ইউজ করে, একবার ওপেনিং এ, একবার 5-এ, একবার 3-এ, হ্যাঁ একবার হ্যাঁ 4-এ। তো রাহুলের কিন্তু একটা ফিক্স পজিশন দরকার আমার মনে হয়, কারণ এরকম কতদিন এইভাবে যে কোনো পজিশনে নামে এইভাবে খেলবে এটা কিন্তু বলা যায় না ঠিক মতো। তো এবার আসলে রাহুলের জন্য খুব বড় একটা টুর্নামেন্ট। বড় একটা চ্যালেঞ্জ। আর হ্যাঁ আর আর ম্যাক্সওয়েলের যদি আমি বলি, আমার ম্যাক্সওয়েলের যে ব্রেকআউট সিজন যেটা ছিল, সেটা কিন্তু ওই সিজনটা কিন্তু প্রথম হাফ হয়েছিল সেই ইউএই তে হ্যাঁ হচ্ছে 89 এভারেজ ছিল। হ্যাঁ ভাই ওই 5 তো ম্যাচ 300 ছিল সে। ওইটা তো তো এবার ভালো আসলে ম্যাচ। প্লাস এবার একটা ভালো মোমেন্টাম নিয়ে যাচ্ছে, তবে আমার খুব একটা ভরসা নাই ম্যাক্সওয়েলের উপরে। আসলে ভাই এটাই, ওর উপর ভরসা করা যায় না। ও হচ্ছে ভাই আচ্ছা, ধরেন গেইল নামছে সেট হয়ে গেল, তারপরে দেখা যায় যে সেট হয়ে সে আউট হয়ে যায়। সে ভালো খেলতে যায়, সেট হয়ে গেল তখন সে আউট হয়ে যায়, উল্টা পাল্টা শট মেরে। মানে না আচ্ছা, এটা। গেইলের কি কোনো রিপ্লেসমেন্ট আছে পাঞ্জাবে? গেলের ভাই রিপ্লেসমেন্ট আসলে এখন মানে গেলের রিপ্লেসমেন্ট গেইলকে গেইলকে কি আসলে ফিক্সড ধরা উচিত যে উচিত না। না ভাই, এটা তো অবশ্যই না। না না, অনেকে অনেকে কিন্তু বলতেছে গেইল চান্স নাও আহ, পাইতে পারে আমার প্রথম আমার দিকে। পার্সোনাল তোমার মতামত কাছে হলো কি মনে গেইলকে হচ্ছে? 1 ম্যাচ 2 ম্যাচ খেলায় দেখা উচিত। যদি কোনো রকম রান না বের হয়, প্লাস গেইল তো দৌড়াইতেও চায় না, ঠিক আছে, সে তো পিটাইতে চায়। সে যতক্ষণ না পিটাইতে পারে ততক্ষণ সে বল খাইতে থাকে। বল তো গেইল খুবই অ্যারোগেন্ট। গেইলকে এরকম আমার মনে হয় না যে চান্স দিতেই থাকলে গেইল আসলে যদি কাজ না মানে ভালো না খেলে, তাহলে আসলে গেইল কিভাবে কন্টিনিউয়াসলি চান্স দেওয়া উচিত হবে না। গেইলের গেইল খেললে কিন্তু মানে নিচের দিকে হচ্ছে বোলার রাখতে পারবে না, কে যেমন মুজিবকে জায়গা দিতে পারবে না। হ্যাঁ আর নিকোলাস পুরানকে যদি নেয়, তো তাহলে তো তাইলে ভাই গেলকে বসাইতে পারে, যদি ধরেন হ্যাঁ, আগরওয়ালকে উপরে উঠাই দিল, আগরওয়ালকে টিমটা গেলের জায়গায় নামাইলো, অলরেডি তখন ওটা করতে ইন্টারন্যাশনাল পারে। প্লেয়ার হয়ে যাচ্ছে, বলারদের তো মধ্যে হয়তো ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে। আচ্ছা, জাস্ট একটা জিজ্ঞাসা, সেটা হলো যে ডেভিড মিলারকে ছেড়ে দিছে পাঞ্জাব। হ্যাঁ, এখন রাজস্থানে সম্ভবত। রাজস্থান এটা বাজে ডিসিশন ছিল, বাজে ডিসিশন এটা। আমরা এবার শ্রমিকের কাছে আসবো, সেটা একটু পরে। আমি একটা প্রশ্ন নেবো শ্রমিকের কাছে প্রথমে। সেটা হচ্ছে তাহসিন হ্যাঁ। ইসলাম রুদ্র একটা প্রশ্ন আছে
সিএসকে তে ওয়াটসন, ডুপ্লেসিস, ব্রাভোর সাথে 4 নাম্বার বিদেশি হিসেবে ভালো অপশন কে হবে? স্যাম কারান, মিচেল স্যাটলার, হ্যাজেলুড। আরেকটা অপশন কিন্তু আছে, সেটা হচ্ছে ইমরান তাহির। ইমরান তাহির। তো হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে ইমরান তাহিরের সম্ভাবনাটাই আসলে বেশি, কারণ আসলে যে যেহেতু উইকেট, এই উইকেট দুবাই ইমরান আর কি, তাহিরের মধ্যে বোলার খুবই ভালো। হ্যাঁ, ওকে তো আসলে বসায় রাখার কোনো অর্থ নাই আসলে। ইমরান তাহিরের মনে হয় ওই কিন্তু না, দিকটার এখানে খেলার একটা কথা আছে, একটা ওই কথা আছে, ওয়েদার খেলার এটা করতে গেলে মানে সিএসকে তে কিন্তু বলার যদি দেখি, মানে পেসার যদি দেখি, পেসারে ওদের মানে মেইনলি ইন্ডিয়ান বলার হচ্ছে দুইজন, ওই শার্দুল ঠাকুর আর দীপক চাহার। দীপক চাহার। হ্যাঁ, তো আরেকজন যদি ওরা পেসার নিতে চায়, ওদের কিন্তু ইন্ডিয়ান অপশন নাই। ওইখানে একটা সমস্যা হইতে পারে, মানে আমার কাছে মনে হচ্ছে আর কি। কারণ ওইখানে যদি আবার একজন পেসার নিতে চায়, তাহলে বিদেশি একজন নিতে হবে, তো তখন আবার ওই কোটা নিয়ে একটা সমস্যা করবে ওইটা কি। তবে আমার কাছে আমার এখনো কাছে মনে মনে হচ্ছে যে হয় হ্যাঁ, ইমরান দুই তাহির পেসার হয়তো নিয়ে ফার্স্ট চয়েস plus হবে। আমার কাছে মনে দুই হচ্ছে স্পিনার দুই হয়তো হবে, পেসার হয়তো জাদেজা নিতে তাহির। পারে, আর ওই অলরাউন্ডার যেহেতু আছে ওই ওয়াটসন আর ব্রাভো, তো ওদেরকে দিয়ে হয়তো বাকি কাজটা চালাই দিবে। আর জাদেজা আচ্ছা, খেলে তো ভাই ও তো বোলিং করতে পারে, সেহেতু হ্যাঁ, অপশন তো আছে। জাদেজা আর ইমরান তাহির এই লেগ দুইটাই স্পিনার খেলবে। সুইংটা ইভেন করাবে। তো ধোনির একটা ফেভারিট বোলিং অপশন হচ্ছে কেদার যাদব। কেটে যাবে, জি ভাই। কিছু হইলে নিয়ে আসবে সে যাদের। এইবার কিন্তু রায়না নেই, এটা কিন্তু অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ থেকে। হ্যাঁ, ওকে, শিয়াব। আচ্ছা হ্যাঁ, সাইমের কাছে কোশ্চেন ছিল যে দীপক হুদা কি টিমে চান্স পাবে আসলে, আর জিমি নিশাম কি টিমে চান্স পাবে কিনা? জিমি নিশাম একটা ভালো অলরাউন্ডার কিন্তু। হ্যাঁ ভাই, এখন হচ্ছে আমাদের ঠিক মনে হয় কি ম্যাক্সওয়েল তো এই যে লাস্ট ম্যাচ ভালো খেললো না, তো এই হিসেবে ওরা মনে হয় ম্যাক্সওয়েলকে চান্স দিবে শুরুর দিকে। কারণ দেখবে কয়েকটা ম্যাচ যদি ভালো না করে, তখন হয়তো ওইখানে চান্স দিতে পারে জিমি নিশামকে। তাইলে কিন্তু ওরা মুজিবকে খেলাইতে পারবে, কারণ জিমি নিশাম পেস ওখানে সে ওইখানে পেসে মানে একটা পেসার কমাই দিল, তো মুজিবকে খেলানো যাবে। আর মুজিব তো নিউ বল বোলিং এ অসাধারণ বোলিং করে, তো এখানে পাঞ্জাবের জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ থাকবে। তো সেই হিসেবে হ্যাঁ বলা যায় যে কয়েকটা ম্যাচ দেখবে, তবে কয়েকটা ম্যাচ দেখে তারপরে আর দীপক হুড্ডার কথা বলতে গেলে দীপক হুড্ডাকে ও ভালো খেলছে, ওর আমি ঘরোয়া লিগের কয়েকটা দেখলাম, রেকর্ড দেখলাম, সে ভালো খেলছে এবার, মানে তার রেকর্ড খুব ভালো। এখন কথা হচ্ছে দীপক হুড্ডাকে খেলাতে গেলে ভাই যে গৌতমকে বসানো লাগবে, কারণ সে অলরাউন্ডার, ও অলরাউন্ডার যেখানে ক্লাস লেগে যাবে। এখন আমার কাছে মনে হয় কি যে গৌতমকে আমি আগায় রাখবো। ও লাস্টের মানে এই যে প্রেশার সিচুয়েশনে খেলার কথা বলি বা যাই বলি, সে অসাধারণ। লাস্টে ওই যে রাজস্থানকে মনে একটা ম্যাচে লাস্টের দিকে 6 রান বা 7 রান লাগতো, মানে 2 বল এরকম টাইপ একটা ম্যাচ ছিল কতটা। হ্যাঁ, সেখানে 6 মারে জিতেছিল। তো প্রেশার সিচুয়েশন মানে প্রেশার পড়লে সে মানে ম্যাচ ডে করতে পারে। তো লাস্ট দিক থেকে নিচের দিক থেকে দেখা যাচ্ছে যে রানও পাচ্ছে এবং বোলিং এ সে ভালো। সব মিলে আমি মানে গৌতমকে আগায় রাখবো। ওকে, আচ্ছা, আমরা সুমির কাছে আবার শিফট করবো। সিএসকে আমাদের তো মোটামুটি সব টিমেরই 7 নম্বর পর্যন্ত কথা শেষ। বাকি 4টা যে পজিশন, 4টা বলার, সিএসকে বলার তো শুনলাম মোটামুটি। আরেকবার যদি একটু রিপিট করতে, কি কারা কারা খেলতে পারে বলে আপনার মনে হয়? সিএসকে 4টা বলার, সৌমিক। সৌমিকের মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা সৌমিকের কাছে একটু পরে আসি, আমরা পিয়াসের কাছে আসি। আচ্ছা, সৌমিক কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শুনতে পাচ্ছি, এখন একটু আটকে আটকে আসতেছিল। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সিএসকে 4টা বলার কে হবে বলে তোর মনে হয়? 4টা বলার তো ওই যে বললাম, দুইজন পেসার রাখবে ইন্ডিয়ান, শার্দুল ঠাকুর আর দীপক চাহার। আর বোলিং এ রাখবে হচ্ছে ইমরান তাহিরকে রাখবে মেনলি, আর জাদেজা তো আছেই অলরাউন্ডার হিসেবে। আর হয়তো বাকি কাজটা হয়তো চালাবে ব্রাভো আর ওয়াটসনকে দিয়ে। কারণ আমার যদি আরেকটা পেসার নিতে হয়, তাহলে কিন্তু আমার ওই বিদেশি একজন ইউজ করতে হবে, যেখানে আমি ইমরান তাহিরকে আসলে খেলতে পারতেছি না টিম থেকে। তো এটা আর কি, আমার কাছে মনে হচ্ছে এরকমই হবে। ওকে, আচ্ছা একটা অপশন আছে, করণ শর্মা আছে। আচ্ছা করণ শর্মা কি চান্স পেতে পারে হ্যাঁ, টিমে? করণ শর্মা আছে। এখন যদি ইমরান তাহির থাকে একটা লেগ স্পিনার, আবার ওইদিকে জাদেজাও আছে বাহাতি স্পিনার, তো ওই জায়গায় আবার করণ শর্মাকে রাখবে কিনা এটা আসলে মানে মনে হচ্ছে না আর কি জীবন নয়। আচ্ছা, চেন্নাইতে লুঙ্গি লুঙ্গি এঙ্গিডি, লুঙ্গি এঙ্গেডে আছে। ওকে তো মনে হ্যাঁ, হয় চান্স দিবে কিছু ও ম্যাচে। তো গত সিজনেও খেলছিল, কিন্তু এখন ওই যে বললাম আর কি, মানে ওই 4জন যে বিদেশি কোটা, যদি আচ্ছা আচ্ছা, ওয়াটসনও খেলে, প্লেসিও খেলে, ওয়াটসন, ব্রাভোও খেলে, ব্রাভো। আবার ইমরান তাহিরও খেলে, তখন তো আসলে ওকে রাখা যাবে না।
আর আমার এটাই। মনে হয় যে হ্যাজেলউডকে চান্স দেওয়া উচিত। হ্যাজেলউড কিন্তু চেন্নাইয়ের মনে হয় এবার সব থেকে এক্সপেন্সিভ প্লেয়ার। সো হ্যাজেলউডের ফর্ম যেটা সেই অনুযায়ীও হ্যাজেলউডকে প্রথমে দু একটা ম্যাচে ট্রাই করা উচিত। এবং ব্রাভো উইকেট পায়, উইকেট টেকার, অনেক ভালো তার কন্ট্রিবিউশন চেন্নাইতে, কিন্তু ব্রাভো কিন্তু প্রচুর এক্সপেন্সিভ, ঠিক আছে? মানে দিন যেদিন খারাপ যায় ব্রাভোর ইকোনমি 10-12 উঠে, ঠিক আছে? তো সেইখানে হ্যাজেলউড নতুন বলে হোক পুরানো বলে হোক, বিশেষ করে নতুন বলে খুবই খুবই চাপা। মানে হ্যাজেলউডের বলে রান করাই খুব কঠিন, এবং লম্বা সময় ধরে সে হলো আসলে ঠিকঠাক লাইন লেন্থে বল করতে পারে। সো হ্যাজেলউডকে মনে হয় চান্স দিলে খুব একটা খারাপ হবে না। এবং ব্রাভো, হ্যাঁ, প্রয়োজনের সময় বেশ কয়েকটা ম্যাচে সে খুব ভালো ব্যাটিং করছে, কিন্তু যদি হ্যাঁ, অন ওর অ্যাভারেজ আসলে দেখি তাহলে কিন্তু সব ম্যাচে সে খুব একটা ভালো ব্যাটিং করে না। সো হ্যাজেলউডের তো অবশ্যই বোলিংটা হয়তো ব্রাভোর চেয়ে ভালো, ব্যাটিংটা নাই বলা যায়, নাই, সে ব্যাটিংয়ে সে কোনো কন্ট্রিবিউট করতে পারবে না। সো আমি সেই হিসাবে বলতেছি যে খেলায় দেখা যাইতে পারে হ্যাজেলউডকে, যেহেতু সে এখন অনেক ভালো ফর্মে আছে। অ্যান্ড এখন আসলে সে 15 সাল থেকে ইনজুরি বাদে, ইনজুরিতে পড়ে অনেক বেশি, এই জন্য লাইমলাইটে আসে না প্যাট কামিন্সের স্টার্কের তুলনায়। বাট আমার কাছে হ্যাজেলউডকে আসলে নতুন যুগের ম্যাগ্রা টাইপেরই মনে হয়, ঠিক আছে? হি ইজ অ্যামেজিং, মানে খুবই ভালো, হ্যাজেলউড খুবই ভালো। সো চেন্নাই শুড ট্রাই হ্যাজেলউড। আমি যদি একটা কথা বলি যে আমরা যদি মোটামুটি অন্য দলগুলোর দিকে দেখি, কেকেআর এ প্যাট কামিন্স, মুম্বাই বুমরা, এরকম মোটামুটি সব টিমেরই একটা এক্সপ্রেস ফাস্ট বোলার আছে। কিন্তু সিএসকে যদি আমরা ফাস্ট বোলার গুলা দেখি, দীপক চাহার, শার্দুল ঠাকুর, ডোয়াইন ব্রাভো, সবাই কিন্তু স্লো মিডিয়াম টাইপের। কারো কিন্তু ওরকম যে খুবই ভালো একটা স্পেল করবে ডিস্ট্রাকটিভ এরকম কেউ নাই। সেই ক্ষেত্রে কিন্তু লুঙ্গি এঙ্গেডি বা হ্যাজেলউডের মতো বোলাররা কাজে আসতে পারে। তবে এবার হচ্ছে উইকেট তো আরো হবে, উইকেট হয়তো বা উইকেট স্লো হবে আস্তে আস্তে, তো সেই হিসাবে হয়তো একটা স্পিনার নেওয়ার চান্স বেশি আমার মনে হয়। তো আপাতত আমরা সিএসকে থেকে শিফট করবো, তিয়াসের কাছে যাবো কেকেআর নিয়ে। কেকেআর এর যদি বোলিং গুলো নিয়ে আমরা শুনি। আচ্ছা, কেকেআর এর বোলিং অপশন। কেকেআর এর তো প্রথমত হচ্ছে আমার বিদেশি বোলার যদি বলি, বিদেশি বোলারের মধ্যে আছে হাইয়েস্ট পিক কামিন্স, নিশ্চিত খেলতেছে। আর তার রিপ্লেসমেন্ট হিসেবে আছে ফার্গুসন, আর আলী খান সম্ভবত আসছে। তো ওই তিনজনের মধ্যে তো কামিন্সই খেলবে, এটা শিওর। আর শেষের দিকে বা মাঝখানে মনে হয় ফার্গুসনে খেলাইতে পারে, কামিন্স রেস্ট দিবে, এরকম হতে পারে। আর দেশি বোলারের মধ্যে আছে কি, মাভি আছে, নাগরকোটি, আর হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা। তার মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণা খেলার চান্স বেশি, কারণ ও হচ্ছে মানে বিরাটের ইয়েতে ছিল, তার বিরাটের শর্ট লিস্টে ছিল প্রসিদ্ধ কৃষ্ণা। ইন্ডিয়া টিমে চান্স পাওয়ার চান্স অনেক বেশি তার। তো প্রসিদ্ধ কৃষ্ণা খেলবে, ভালো বোলার। আর নাগরকোটি আর মাভির মধ্যে একজন খেলতে পারে, দুজনই ভালো বোলার, মোটামুটি ইয়র্কার টিয়র্কার মারতে পারে, ভালো স্পিড আছে, দুজনের মধ্যে একজন। আর ওইদিকে আমার হলো চারজন বোলার, চারজন বোলারের পরে আর আছে আমার স্পিনার। স্পিনারের মধ্যে কুলদীপ যাদব তো খেলতেছে, এটা হচ্ছে সবচেয়ে ভালো এটা কুলদীপ যাদব। আবুধাবি সম্ভবত কেকেআর এর হোম বেস, সম্ভবত আবুধাবি। আবুধাবিতে হচ্ছে ড্রাই পিচ, তো ড্রাই থাকবে ইয়ে করতে খেলা। আবুধাবি আর কন্ডিশনটা হচ্ছে বাউন্স থাকে একটু পিচের মধ্যে, ওই কুলদীপ একটা বাউন্স পাবে, ওই বাউন্সের কারণে দেখা যাবে কুলদীপের বলগুলা খেলা একটু টাফ হবে। পাশাপাশি নারায়ণ আছে। আর এক্সট্রা বোলার হিসেবে আমার আছে, আমি রাসেল দিয়ে এক্সট্রা বোলার ধরতেছি, কারণ রাসেলকে তার ওভার করানো ঠিক না, ফিটনেসের সমস্যা আছে। পাশাপাশি হচ্ছে নীতিশ রানা। এই দুইজন দিয়ে বাকি ওভার গুলা কাটাবে। এই মোটামুটি হচ্ছে কেকেআর এর বোলিং। কেকেআর এর আসলে সব থেকে বেশি দরকার প্যাট কামিন্সের বোলিং, কারণ ডেথ ওভারে কেকেআর এর বোলিং খুবই খারাপ গত কয়েক সিজনে। প্লাস আছে নারায়ণ। কেকেআর যদি আমরা রিসেন্ট মানে লাস্ট 3 সিজন দেখি, কেকেআর হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্স এর পিচ কিন্তু কমপ্লিটলি মানে শাফল করা, চেঞ্জ করা হয়েছে, মেইনলি হচ্ছে নারায়ণের ফর্মে দেখা কারণে। এর আগে কিন্তু কেকেআর এর পিচ ছিল 130-40 করলেও কেকেআর চাওলা, নারায়ণ, কুলদীপ যাদবের জিতা যেত ম্যাচ। কিন্তু এখন কেকেআর স্পিনারদের কারো ফর্ম নাই। গত সিজনে হচ্ছে কুলদীপ যাদবের কিছু স্ট্যান্ডার্ড ছিল, পার্সোনাল সব কারণে খেলতে পারেন ঠিক মতো। তো এই সিজনে নারায়ণ কিন্তু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মোটামুটি ভালো খেলছে এবার, বোলিংও ভালো করছে, ব্যাটিংও ভালো করছে। এখন বোলিং এ কেমন করে দেখার বিষয় হবে। তো কেকেআর তো আমরা যদি এবার শিফট করি কেকেআর থেকে, আমরা এবার সাইমের কাছে যাব। পাঞ্জাব, পাঞ্জাবের বোলিং অপশনস। পাঞ্জাবের বোলিং অপশন বলতে গেলে ওদের কিন্তু স্পিডি বলার খুব কম, মানে ওই ওই প্যাট কামিন্স বা ওদের মতো কিন্তু স্পিডি বলার খুব বেশি নাই, অপশন নাই বলতে গেলে। তো ওদের মানে অপশন বলতে গেলে আছে এখানে শেলডন কট্রেল আছেন, মোহাম্মদ সামি আছে। মোহাম্মদ সামিকে তো অবশ্যই রাখবেন।
হ্যাঁ সামিকে তো রাখতে হবে, সামি তো অসাধারণ আইপিএল, সে অসাধারণ বোলিং করতেছে। লাস্ট তার মানে পারফরমেন্স খুব ভালো, লাস্ট যে সিরিজটা গেল ওইখানে সে ভালো করেছে। এখন কথা হচ্ছে যে ওই শেলডন কট্রেল, মোহাম্মদ সামি এদেরকে রাখতে হবে, এই দুজনকে ফিক্স রাখতেই হবে। এই তারপর হচ্ছে এছাড়া পেসার অপশন আরেকটা মানে সাউথ আফ্রিকার খেলোয়াড় আছে ভিজি লিওন না ভিলি জয়েন যেমন এখন নর্থসে কি সেটা পাঞ্জাবে না সম্ভবত, নর্থসে পাঞ্জাবে নাকি হ্যাঁ, দিল্লিতে? নর্থসে দিল্লিতে। দিল্লিতে। দিল্লি মানে পাঞ্জাবের বোলিং অপশন তেমন নাই একদম পুরা, মানে যা দেখলাম যে বিদেশিদের মধ্যে কট্রেল আছে আর একটা ওই যে ভিলি জয়েনকে নিচে মানে সাউথ আফ্রিকা, তো ওর সম্পর্কে আইডিয়া খুব কম, ও কেমন করে যায়নি। বাট কট্রেল তো টি-20 অসাধারণ বলার, ওর সিপিএল এ যে খেলছে ও সে অসাধারণ বলার। তো কট্রেলকে যদি রাখি আর মোহাম্মদ সামিকে যদি রাখি, তো পেস অপশনস মোটামুটি আছে, দুজন গেল, এরা দুজন থাকতেছে। এদের সাথে সাথেই সাথে আমি যদি ওই যে আন্ডার 19 এর যে ঈশান প্রনেল না মনে হয় নাম ছেলেটা, ও ওই যে এবার তো মানে আন্ডার 19 বিশ্বকাপ সে খুব ভালো খেলছে এবং সে খুব মোটামুটি ভালো স্পিডি বলার। এই যে দুজন আছে তাদের থেকে স্পিডি একটু বেশি স্পিডি বলার, তো সেক্ষেত্রে একটা ভালো অপশন। এখন সমস্যা হচ্ছে যে ও কিন্তু শুরুর দিকে ইনজুর হয়ে গেছিল বিশ্বকাপে খেলার সময়, সে একটু ইনজুর হয়ে গেছিল। এবং এটা একটা সমস্যা, দেখা যাবে যে হয়তো ইনজুর হওয়ার একটা চান্স আছে, কারণ কন্ডিশন তো এখানে এমনি একটু গরম থাকবে, আবার এই কোয়ারেন্টাইনে ছিল সব মিলাই চিন্তা করি একটু সমস্যা থাকবে, ফিটনেস একটু সমস্যা থাকবে। সেই ক্ষেত্রে ঈশান প্রনেলকে নিয়ে মানে ট্রাই করতে পারে, শুরুর দিকে ট্রাই করা যায়, বাট ও হয়তো পরের দিকে কি করবে, ফিটনেস কেমন থাকে এটা একটা সন্দেহ আছে। এখন স্পিনারের কথা যদি বলি, স্পিনারের মধ্যে সমস্যা হইতেছে যেটা যে মুজিবও আছে এখানে, আবার আমাদের এখানে ওই যে মুরুগান আশুইন আছে। এখন মুরুগান আর আশুইন আর আবার রাবি বিষ্ণু আছে। হ্যাঁ রাবি বিষ্ণু আছে, বাট রাবি বিষ্ণুকে ভাই শুরু থেকে নামাবে কিনা এটা সন্দেহ আছে, বুঝতেছি না। এখন তো সে ভালো খেলছে, অসাধারণ বলার, এখন কি যে করে আল্লাহ জানে। ওর বদলে এখন ওইখানে মানে রাবি বিষ্ণুর জায়গায় আসলে মুরুগান আশুইনকে আগে রাখবে মেবি ওরা, কারণ ওর আইপিএল খেলার এক্সপিরিয়েন্স আছে, আর এমনিও সে তারা যেহেতু এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্সের কথা চিন্তা করে আগে রাখার চান্স বেশি। আর লেগ স্পিনার তো একটা রাখা লাগবে এখনকার মানে এই মডার্ন ক্রিকেটে, তো লেগ স্পিনার ছাড়া মানে চলে না, টিমে একটা লেগ স্পিনার থাকলে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়। তো আশুইনকে রাখার চান্স আছে। এখন আশুইন আর মুজিবের মধ্যে যদি চিন্তা করি, তাহলে আসলে মুজিবকে রাখলে টিমে বেশি ভালো হয়, কারণ ওপেন মানে সে শুরুর দিকে বোলিং আসে, নতুন বলে সে অসাধারণ বোলিং করে। দেখা যাচ্ছে যে এই শেলডন কট্রেল আর মোহাম্মদ সামিকে মানে যেহেতু আমাদের এখানে পেসার কম আছে, এখন লাস্টের দিকেও তো আমার বোলিং কমানো লাগবে, লাস্টের দিকে ডেথ ওভারে যে সামিকে মানে সামি ভালো অপশন। এখন শেলডন কট্রেল ডেথ ওভারে কনসিস্টেন্সি নাই ভাই, ওই ওরকার মানে ওই মানে মাইন্ড খায়, সে লাস্টের দিকে মাইন্ড খায়, সমস্যা এখানে। তো সেই ক্ষেত্রে মুজিব আর কট্রেলকে দিয়ে স্টার্ট করা যায়, আর স্বামী যদি ওভার বাঁচায় লাস্ট দিয়ে করা যায়, তো সেই ক্ষেত্রে আমি মুজিবকে মানে আগায় রাখবো, যে মুরুগান আসনের বদলে যে মুজিবকে টিমে নেয়, তো এখানে ঈশান প্রণয় যদি খেলে সব এই আর কি মানে এইভাবে যদি করে তাইলে আর কি কিছু একটা হবে। আর সমস্যা হচ্ছে যে ঈশান প্রণয়কে নিয়ে, যে সেহেতু ইয়াংস্টার, এখন মানে ফিটনেস একটা সমস্যা আছে, এখন ওর বদলে ওর মানে রিপ্লেসমেন্ট আসলে কারা যে দিবে, রিপ্লেসমেন্টটা নিয়ে সমস্যা। আর যতটুকু মনে হয় আস্তে আস্তে মানে যখন দিন গড়াবে, আস্তে আস্তে মনে হয় টিম গুলো স্পিনারদের প্রতি ঝুঁকে পড়বে, এটা মনে হচ্ছে, জানি না, আমার মনে হচ্ছে স্পিনার দিকে ঝুঁকে পড়বে তারা। তো তখন দেখা যাচ্ছে ঈশান প্রণয়ের বদলে হয়তো রবি বিষ্ণুকে চান্স দেওয়া যেতে পারে, যেহেতু চান্স দেওয়া যেতে পারে, ঠিক আছে। ওদের একটা বোলিং অপশনস কম। আমরা এবার আয়ন ভাইয়ের কাছে আসবো, দিল্লি ক্যাপিটালসের বোলিং অপশনসে। আচ্ছা, দিল্লিতে 7 নম্বরে যেহেতু আমি বলতেছিলাম আশ্বিনের কথা, সো আশ্বিন মোটামুটি ফিক্সড। আর 8, 9, 10, 11 এখানে বেশ কয়েকটা অপশন আছে, যেটা শিহাব বললো তখন, ওটাও আমি দেখলাম যে অলরাউন্ডার কাউকে খেলানো যায় কিনা। তো অলরাউন্ডার ড্যানিয়েল স্যামস আছে, ঠিক আছে। তো ড্যানিয়েল স্যামসের ব্যাটিং খুব একটা ভালো না হলেও দেখলাম যে বোলিংটা বেশ ভালো, ইকোনমিও ভালো 8-এর আশেপাশে। তো পেস বলার 8-এর আশেপাশে ইকোনমি তো ভালোই 2020-তে। তো ড্যানিয়েল স্যামস একটা অপশন হতে পারে। আর যদি আমরা প্রথম 6টা সলিড ব্যাটসম্যান রাখি এবং পরে আশ্বিন খেলে, তাহলে রাবাডার প্লেস ফিক্স। সো একটা বোলার রাবাডা থাকতেছে। স্পিনার অপশন এখানে আছে হলো লামি ছানে আছে এবং অমিত মিশ্রা আছে। অমিত মিশ্রা কিন্তু এক্সপিরিয়েন্সড এবং লং টাইম খেলতেছে, সো আইপিএল অমিত মিশ্রা খুবই ভালোই, তার তিনটা হ্যাট্রিক আছে আইপিএল এ। তো
অমিত মিশ্রা হয়তো কোনো কোনো ম্যাচে চান্স পাবে। আর ইন্ডিয়ান পেস বোলিং আমার আসলে এইখানে একটু দিল্লির ইন্ডিয়ান পেস বোলিংটা আমার আসলে খুব একটা স্ট্রং মনে হচ্ছে না। ঈশান শর্মা আছে, কিন্তু ঈশান শর্মা আসলে ইনজুরি ছিল, তারপরে এখন তো এমনি একটা গ্যাপ হয়েছে, এর আগেও ইনজুরি ছিল। সো এতদিন পরে ব্যাক করে সে কতটা ইম্প্যাক্ট রাখতে পারবে এটা নিয়ে আমি সন্দিহান। মোহিত শর্মা আছে, মোহিত শর্মা ইজ নট গুড ফর টি-20, খুবই খুবই মার খায়। সো মোহিত শর্মাকে আমার মনে হয় না এরা খেলাবে কি না। সো সেখানে একটা ভালো অপশন হতে পারে হার্ষাল প্যাটেল। হার্ষাল প্যাটেলের ঘরোয়া ক্রিকেটে ফর্ম খুবই ভালো এবং তার স্পিডও ভালো, সে ভালো ইকোনমিক, সব মিলে হার্ষাল প্যাটেল একটা অপশন হতে পারে। এবং আবেশ খান, আবেশ খান ইন্ডিয়ার হয়ে মনে হয় কিছু টি-20 খেলেছে, খুব একটা ভালো পারফর্ম করে নাই, কিন্তু ট্রাই করে হয়তো দেখা যাইতে পারে। তো আমার মনে হচ্ছে যেহেতু আমরা উপরে একজন মাত্র ইন্টারন্যাশনাল প্লেয়ার রাখছি, তো সেখানে রাবাডা, লামিছানে এবং সাথে অশ্বিন যদি থাকে তাহলে 8-9 রাবাডা, লামিছানে এবং ঈশান শর্মা এবং হার্ষাল প্যাটেল, এই চারজনকে রাখা যেতে পারে। আর কখন যদি দুইটা ফিঙ্গার স্পিনার নিয়ে না খেলায়, একটা রিস্ট স্পিনার নিতে চায়, তাহলে অমিত মিশ্রা কুড বি অ্যান অপশন। আর লামিছানে তো বেশ ভালোই মনে হয়, লামিছানের রেকর্ড এন্ড অল দিস। আরো একটা প্লেয়ার আছে ভাই ভালো, ইসের অক্ষর প্যাটেল আছে ভাই। অক্ষর প্যাটেল যদিও মনে হয় না চান্স পাবে, কিন্তু মানে ওদের স্পিনে কিন্তু অনেক ভালো অপশন। অক্ষর প্যাটেলকে ব্যাটিংও ভালো। আসলে খেলায়, তাহলে তাকে খেলাইতে হবে আশ্বিনের জায়গায়, ঠিক আছে? তো আশ্বিনকে কি বাদ দিয়া, মানে যদি না ইনজুরি হয় তাহলে তো মনে হয় আশ্বিনকে বাদ দিবে, কারণ সে অনেক ইম্প্যাক্টফুল আসলে, ঠিক আছে? সে ব্যাট হোক, বল হোক, ফিল্ডিং হোক বা ম্যান ক্যাডিং হোক, যাই করে হোক, মানে ইম্প্যাক্ট রাখবে, ঠিক আছে? তো আশ্বিনকে বাদ দিবে না। আর যদি বাদ দি মানে ইনজুরি বা এই জাতীয় কোনো অপশন রাখতেছে, তাহলে তাহলে অবশ্যই অক্ষর প্যাটেল আছে। এবং রাবাডার ক্ষেত্রেও সেম, রাবাটাকে যদি ইনজুরি বা অন্য কোনো কারণে বসাইতে হয় তাহলে ড্যানিয়েল স্যামস আছে, ঠিক আছে? আবার কিমো পলো কিন্তু বলার হিসেবে নট ব্যাড, ঠিক আছে? কিমো পলো কিন্তু ভালো। তো বেশ কয়েকটা অপশন আছে। এবং সাউথ আফ্রিকার একটা বলার আছে, এনরিক নর্টিয়া, ঠিক আছে, যেটা সোহান বলতেছিল। সো নর্টসেকেও খেলাইতে পারে, যেহেতু উপরে বেশি ইন্টারন্যাশনাল প্লেয়ার নেওয়া হচ্ছে না, 7 পর্যন্ত মাত্র একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার। সো 8, 9, 10, 11 তো 3টা ইন্টারন্যাশনাল প্লেয়ার খেলানো যাইতে পারে। রাবাডা, লামিছানে আর নর্টসেকে যদি নেয়, সো একটা ইন্ডিয়ান পেসার নিলেই হবে। আমার মনে হয় যে সেটা হয়তো করবে না, হয়তো 2টা ইন্ডিয়ান পেসার নিবে, অ্যাটলিস্ট ট্রাই করে দেখবে। ঈশান শর্মা হয়তো সিনিয়রিটির জন্য বা এক্সপিরিয়েন্সের জন্য প্রথমে জায়গা পাবে, যদি খুব খারাপ পারফর্ম করে তাহলে হয়তো বাদ দিয়ে অন্য কাউকে নিবে, এরকম একটা করবে। তবে দিল্লির অপশন অনেক, টু বি অনেস্ট, দিল্লির অপশন অনেক। শুধু পেস, ইন্ডিয়ান পেস বোলিং এ ঈশান শর্মা, মোহিত শর্মা, আবেশ খান, হর্ষল প্যাটেল, চারজনই বেশ জাস্ট অ্যাবভ অ্যাভারেজ বা এরকম টাইপের বলার। তো 4 জনের মধ্যে হয়তো 2 জনকে নিবে। রাবাডা তো খুব ভালো, রাবাডাকে যদি কোনো কারণে বসানো লাগে তাহলে ড্যানিয়েল স্যামস আছে, বায়ার্নের মধ্যে আছে। আর স্পিনার, স্পিনার তো অশ্বিনের পরে হয়তো আরেকজন লামিছানে অথবা অমিত মিশ্রা। আর অক্ষর প্যাটেল, আমি জানি না অক্ষর প্যাটেলকে নিবে কিনা, আমার মনে হয় না অক্ষর প্যাটেল চান্স পাবে আসলে টুর্নামেন্টে, যদি না খুব খারাপ কিছু হয়, যে 2-3 জন প্লেয়ার একটা টিম জড়িত পড়ে গেছে, এরকম না হলে মনে হয় না অক্ষর প্যাটেল চান্স পাবে। হ্যাঁ, তো আমাদের মোটামুটি অনেক লম্বা একটা ডিসকাশন হলো, সব টিম নেই। তো আমি এখন জাস্ট গেস্টের কাছে 3টা পয়েন্ট নিয়ে শেষ করবো, সংক্ষেপে সুন্দর হোক। 3টা পয়েন্ট হচ্ছে, আপনি আপনার টিম নিয়ে একটা অ্যাডভান্টেজ, একটা ডিসঅ্যাডভান্টেজ, আর আপনি এই সিজনে আসলে কতটুকু আশা দেখতে, কতটুকু যাবে আপনার মনে হয়, এটা দিয়ে আপনারা সবাই বলবেন। তো আমি প্রথমে রায়ন ভাইকে দিয়ে শুরু করবো। দিল্লির একটা অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আর এক্সপেকটেশন। দিল্লির যেটা অ্যাডভান্টেজ সেটা আমার মনে হয় যে স্ট্রং ইন্ডিয়ান কোর, খুব স্ট্রং ইন্ডিয়ান কোর, এবং সবাই খুবই ট্যালেন্টেড যারা আছে। সো যেহেতু প্রথম এবং এদের প্রায় প্রত্যেকটা পজিশনেই অপশন থাকতেছে, ঠিক আছে? প্রত্যেকটা পজিশনেই অপশন থাকতেছে, যদি একদম টপ অর্ডারটা বাদ দিই তাহলে প্রায় প্রত্যেকটা পজিশনে অপশন থাকতেছে। এটা খুব বড় একটা ব্যাপার। ডিসঅ্যাডভান্টেজ আমার মনে হয় বোলিং এ খুব ভালো পারফরমেন্স
দেখার আশা একটু কম, কারণ সবাই অ্যাবভ এভারেজ বলার, খুব এক্সেপশনালি ভালো কেউ আসলে নাই, যে বুমরা বা প্যাট কামিন্স বা হ্যাজেলউড বা এরকম স্টার্ক, এরকম আসলে কেউ নাই। যদি কাইসোর বাদা ভালো করে তাহলে হতে পারে, আদারওয়াইজ বোলিংটা একটু সমস্যা হতে পারে, পেস বোলিংটা। তবে যেটা বললাম আমি, যে যদি আমরা 6টা ব্যাটসম্যান খেলাই, তো আশা করা যায় বোলিং এ 10, 20, 30 রান যদি এক্সট্রা কনসিড করেও, তাও ওইটা পোষায় নেওয়া যাবে। তো আমার মনে হয় যে প্লে অফ তো ডেলি আসলে যাওয়া উচিত, এবং যেহেতু রিকি পন্টিং ক্যাপ্টেন, সরি কোচ, সো যেহেতু রিকি পন্টিং কোচ, ক্যাপ্টেন বলতে বলতে সেই অভ্যস্ত, সো রিকি পন্টিং যেহেতু কোচ, একটা ভালো অর্গানাইজড খেলা ডেলি খেলতে পারবে। এবং অস্ট্রেলিয়ানদের কিন্তু একটা প্রবণতা আছে, সেটা হলো যে প্লেয়ারদের উপর তারা ট্রাস্ট রাখে, যেটা অনেক সময় অস্ট্রেলিয়া দলের জন্য খারাপ হয়ে যায়, যে কন্টিনিউয়াস খারাপ খেললেও বাদ দিতে চায় না। এইটা হয়তো সাপোর্টারদের জন্য একটু হতাশাজনক হয়, আমি নিজেই অনেক কিছু করে ফেলি আর কি অনেক সময়, কিন্তু প্লেয়ারদের জন্য আমার মনে হয় এটা কোনো না কোনোভাবে একটু ভালো কাজ করে, যেহেতু যখন একটা প্লেয়ার ভাবে যে আমার আসলে জায়গা হারানোর ভয় কম, তখন সে আসলে প্রেসার ছাড়া খেলতে পারে। এবং আমার মনে হয় প্রেসার ছাড়া খেললেই একটা প্লেয়ার তার বেস্ট মানে বেস্ট পারফর্মটা আসলে করতে পারে। সো ডেলি প্লে অফ এবং প্লে অফে যাওয়ার সম্ভাবনা খুব ভালো। এবং যদি তাদের এই ইয়াংস্টাররা খুব প্রেসারে পড়ে প্লে অফে খারাপ না খেলে বসে, তাহলে তাদের উইনার হওয়াটাও অস্বাভাবিক হবে না। সো দিল্লি ইজ এ ভেরি ভেরি স্ট্রং টিম। বেশ কয়েক বছর পরে তারা আসলে এতটা অর্গানাইজড হয়েছে, 7 বছর পরে গত বছর তারা প্লে অফে উঠছিল। সো এইবার টিমটা আরো ভালো হয়েছে। তো এবং আশা করা যায় তারা প্লে অফ পর্যন্ত নিশ্চিতভাবে যাচ্ছে। এবং এটাই সাইন, পাঞ্জাবের একটা অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আর এক্সপেকটেশন। পাঞ্জাবের ভাই অ্যাডভান্টেজ বলতে গেলে কি, ওদের অনেক হার্ড হিটার খেলোয়াড় আছে, যারা যদি টিকে যায় তারা পুরো একাই ম্যাচটা বের করে নিতে পারে। তো ওরা যদি টিকে যায় ওই দিন অপোনেন্ট পাত্তা পাওয়ার কোনো চান্স নেই। এখানে ওদের অ্যাডভান্টেজটা খুব ভালো। আর অ্যাডভান্টেজের মধ্যে আরেকটু অ্যাড করতে চাই যে অনিল কুম্বলে কোচ, তো ওর কাছ থেকে আশা করতে, সে ওর কাছ থেকে আশা করছে, ওর কাছে আশা আছে সে ভালো কিছু করতে পারবে। আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে ভাই মানে অনেক সমস্যা আছে ওদের টিমের মধ্যে বলতে গেলে। এই যে বিগ নিয়ে যেগুলো বললাম, এরা যদি ফ্লপ করে তাইলে আসলে এই টিমটাকে ধরে রাখবে। যে মিরার অর্ডার কথা যদি আসে, মিরার অর্ডার তো একদম পুরো বাজে অবস্থা, অভিজ্ঞতা খুবই কম। এই ধরে রাখে যে খেলবে, যে আচ্ছা টপ অর্ডার ফ্লপ করতে পারে, তো সেইখানে মিরার অর্ডার আমাদের দায়িত্ব আছে, আমরা ভালো খেলি, এরকম প্লেয়ার নাই আসলে। এরকম প্লেয়ার দেখি না যে ভালো খেলবে, খেলাটা কন্টিনিউ রাখবে, এরকম প্লেয়ার খুব কম। তারপর বোলিং অপশন তো খুব কম আছে এখানে। ইন্ডিয়ান বোলারদের মধ্যে মোহাম্মদ সামি ছাড়া আসলে পেসাররা খুব ভালো মানে নাই আর। তো সামির উপর অনেক বেশি প্রেশার পড়বে, তার উপরে আবার কে রাহুলের উপর অনেক প্রেশার পড়বে। সে একে তো ও মানে নিজেকে প্রমাণ করতে হবে এক, তারপর আবার ক্যাপ্টেন হয়েছে নতুন করে, তো তার উপর প্রেশার আরো বেশি। এইটা হইতেছে ডিসঅ্যাডভান্টেজ। তো এখানে আসলে এই প্রবলেমটা ফিক্স করতে পারবে কিনা এটা আসলে বুঝতেছি না, যে এই প্রবলেম ফিক্স করা সম্ভব না। দেখা যাক, অনেক গুলো যেহেতু কোচ, সে কিছু একটা করবে, জাদুটা করবে, কিছু একটা কিন্তু যদি একটু গোছাইতে পারে তাহলেই হয়। আর হচ্ছে আশা ভাই, মানে এই টিম নিয়ে আশা খুব বেশি করে লাভ নেই। আশা হচ্ছে যে প্লে অফ পর্যন্ত উঠতে পারবে, এটা মনে হচ্ছে প্লে অফ পর্যন্ত উঠতে পারবে। কারণ দেখা গেল যে গেল এক ম্যাচে বা 2 ম্যাচে ভালো খেলে তো শেষ ওই ম্যাচ জিতে গেছে। এরকম কিছু মানে যেহেতু প্লেয়ার আছে যে যা না, মানে এরা 10টা বা 12টা ম্যাচের মধ্যে অবশ্যই 2-3টা ম্যাচে ভালো খেলবে এবং আশা করা প্লে অফ পর্যন্ত মানে উঠার চান্স আছে একটু কমতে। এবং প্লে অফে যদি উঠে যায় তাইলে আসলে তখন কি হবে যাই না, যেহেতু তখন হয়তো ওই ম্যাক্সওয়েল যেহেতু আছে, সে আরেক মানে গত 14 সালে যেহেতু জিতছিল, এখন সে যদি ওরকম কিছু জাদুকরি কিছু করে ফেলে, তাহলে তো দেখা যায় এখন কি হয়। প্লে অফ পর্যন্ত উঠবে এরা। আচ্ছা, তারপর পেসের কাছে যাই আমরা। কে থেকে এক্সপেকটেশন কি? আচ্ছা, এক্সপেকটেশনের আগে অ্যাডভান্টেজ গুলো বলি। আচ্ছা, অ্যাডভান্টেজ হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের যে মিডল অর্ডারটা বেস্ট, পুরো আইপিএল এর মধ্যে বেস্ট মিডল অর্ডার কেকেআর। একদিকে এক্সপ্লোসিভ, তার উপর নির্ভরযোগ্য,
মানে এরকম না যে কেএক্সআইপির মতো ফেল করতে পারে হঠাৎ করে, এরকম না কিন্তু। মানে ওরা খেলবে, ভালো খেলবে, এটা আমরা আশা করতেছি, ভালো খেলবে। বাট ধরো যদি মর্গান যদি ফেল করে, ধরলাম মর্গান ফেল করছে, রাসেল আছে পেছনে, কার্তিক আছে, সমস্যা নেই, ধরে ফেলবে একজন। তো ওইটা হচ্ছে বেস্ট, সবচেয়ে ভালো অ্যাডভান্টেজ। আর উপরের দিকে অ্যাডভান্টেজ একটা বলি, যদি নারায়ণ হচ্ছে একটা এক্সক্লুসিভ স্টার্ট দিবে, সব ম্যাচে স্টার্ট দরকার নাই কিন্তু আসলে। ধরলাম আমি 13 ম্যাচ বা 14 ম্যাচের মধ্যে 4-5টা ম্যাচে নারায়ণ হচ্ছে 20 বলে 40-50 করে দিয়ে গেল, এনাফ। এইগুলোই এনাফ, এর থেকে বেশি দরকার নেই। এটা হচ্ছে ক্যাকের অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আসি যে দেশি বোলারদের মধ্যে এক্সপিরিয়েন্স নাই। সবচেয়ে বড় সমস্যা, দেশি বোলারদের এক্সপিরিয়েন্স কম। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হলো কেকেআরের রিপ্লেসমেন্ট কম। ভালো প্লেয়ারদের রিপ্লেসমেন্ট কিছুটা কম আছে, যেটাকে এক্সাইটির ভালো, দিল্লিরও ভালো রিপ্লেসমেন্ট আছে, কেকেআরের রিপ্লেসমেন্ট গুলো নাই আসলে। তো এই দিক থেকে কেকেআর কিছুটা পিছায় আছে আমার কাছে মনে হচ্ছে। সামনে কোয়ালিফায়ারে যাবে, এক্সপেকটেশন কোয়ালিফায়ার যাবে, তবে মনে হয় না 1-2 এর মধ্যে থাকতে পারবে। 3-4 যদি যায় তাহলে কোয়ালিফায়ার 2 এর উপরে আমরা ফাইনালে আসলে দেখতেছিলাম কেকেআরকে এবার। মানে ওই পর্যন্ত যাইতে যাইতে পারার মতো ফিটনেস থাকতে হবে, এটা হচ্ছে আমার কথা, সবচেয়ে বড় কথা। এটা আসলে অনেক বড় একটা পয়েন্ট, কারণ এবার খেলা কিন্তু হবে ইউএই তে, ওখানে প্লেয়ারদের ক্রাম্পস অনেক বেশি হবে এবার, কারণ যে ওয়েদার তো খুবই গরম এবার, কিন্তু দেখার একদমই না কেকেআরের। হ্যাঁ, তো এবার দেখা যাক আসলে কতদূর যায়। এবার যদি আমরা শ্রমিকের কাছে আসি, সিএসকে ফাইনালে যাবে নাকি কোয়ালিফায়ারে আউট, নাকি চ্যাম্পিয়ন হবে? ফাইনালে যাবে নাকি চ্যাম্পিয়ন হবে, এটা হচ্ছে কথা। আচ্ছা, আমি প্রথমে আসলে অ্যাডভান্টেজ দিয়ে শুরু করি। সিএসকে এর এই যে একটা যেটাকে আমরা ডিসঅ্যাডভান্টেজ বলতেছি, ওই যে বয়স বেশি বেশিরভাগ প্লেয়ারের, তো সেম জিনিসটা আসলে অন্য দিক দিয়ে অ্যাডভান্টেজ। কারণ মানে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, প্লাস এদের বেশিরভাগই মানে বিশেষ করে ধোনি, ব্রাভো, এদের তো প্রায় মানে একদম শুরু থেকেই বলতে গেলে তারা তো মানে অনেকটা ইয়ে খেলছে, কোয়ালিফায়ার খেলছে, প্লাস ফাইনাল খেলছে অনেকবার, মানে 8 বার খেলছে ফাইনাল। তো এটা তো অনেক এক্সপিরিয়েন্স একটা টিম, এটা একদিক দিয়ে মানে একটা অ্যাডভান্টেজ। প্লাস আরেকটা হচ্ছে মিডল অর্ডার, যদি আমরা মানে ভরসা রাখি ডুয়েন ব্রাভো আর জাদেজার উপর, তাহলে কিন্তু মানে এটা একটা অনেক স্ট্রং টিম এদিক দিয়ে। আর যদি ডিসঅ্যাডভান্টেজ বলি তাহলে ওই একই জিনিস, বয়স্ক প্লেয়ার বেশি, প্লাস আরেকটা হচ্ছে ওয়াটসন কিরকম করে তার উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে। আর তাছাড়া রায়না নাই টিমে, তাহলে এখন ওর বদলে ধরলাম মানে তিনে কে খেলবে, কাকে খেলাবে, সে কি মানে মানে আউটপুট কিরকম দিবে, এটার উপর একটা ডিবেট করতেছে। আর আরেকটা হচ্ছে পেস বোলিং, কারণ ওইখানে যেহেতু মানে ওই যে রায়ন ভাই আগেই বললো যে হেজলহুড কে হয়তো তোলা লাগতে পারে। আবার যদি এমন হয় যে ওয়াটসন, প্লেসি প্লাস ব্রাভো তিনজনে কি যদি মাঠে থাকে, তাহলে হয়তো আবার হেজলউডকে রাখা যাবে না। তো তখন দেখা গেল যে ইন্ডিয়ান যারা আছে, বিশেষ করে শার্দুল ঠাকুরের উপর আসলে ভরসা নাই, আমার নিজেরই ভরসা নাই স্লগ ওভার কি করবে এটার উপর। তো এটার জন্য আর কি একটা ডিসঅ্যাডভান্টেজ বলা যায়। আর এক্সপেকটেশন বলতে গেলে মানে আমি মানে যেহেতু সিএসকে টিমটা, এই কারণে মানে সবসময় একটা এক্সপেকটেশন থাকে ওরা কোয়ালিফায়ার খেলবেই, মানে যাই হোক না কেন ওরা কোয়ালিফাই খেলবে, যেভাবেই হোক খেলবে। তো ওইটাই আর কি। আর একটা হচ্ছে ক্যাপ্টেন্সি, তো এমএসডি যেহেতু ক্যাপ্টেন, তাহলে মানে এই টিম নিয়েও আমি এক্সপেকটেশন রাখি আর কি। এটাই বড় অ্যাডভান্টেজ হতে পারে এমএসি ক্যাপ্টেন। চেন্নাইয়ের একটা বড় অ্যাডভান্টেজ হলো এই কম্বিনেশনটা ওদের অনেক পরিচিত, ওরা এই কম্বিনেশনে বহুদিন খেলছে একসাথে। সো এইটা অন্য কোনো টিমের নাই, এটা টু বি অনেস্ট অন্য কোনো টিমেরই নাই। চেন্নাইয়ের প্লেয়ার কিন্তু অলমোস্ট সেই একই রকমই, শুরুর থেকে ঘুরায় ফেরায় কাছাকাছি, খুব একটা চেঞ্জ হয় নাই। সো চেন্নাই ওই যে যেটা বললো ওই একই সাথে ওই জিনিসটাই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, তো আশা করি অ্যাডভান্টেজ হিসাবেই আসবে। আর ভাই চেন্নাইতে এভারেজ প্লেয়ার অনেক ক্লিক করে আসলে, আমি দেখছি যেটা, যে এভারেজ যে কোনো একটা প্লেয়ার কেউ পারফর্ম করতেছে আসলে, তো ধোনি ওই জিনিসটা পারফরমেন্সটা বের করে নিয়ে আসতে পারে, এটা একটা অ্যাডভান্টেজ। আরেকটা ব্যাপার হচ্ছে পিচ, মানে দুবাইয়ের পিচ যেটা, ওইখানে নর্মালি রান তো 150-160 এরকম আর কি। এসব পিচ আসলে মানে সিএসকে এর ফেভারে যায়। সিএসকে এর ওইরকম যে খুব বেশি হার্ড হিটার ব্যাটসম্যান আছে এরকম নাই, যে 200 রান টার্গেট দিলো আর করে ফেললাম, এরকম অবস্থা কিন্তু নাই। তো ওদের জন্য আসলে এই রেঞ্জের মধ্যে রান থাকলে ওদের জন্য সুবিধা, এটা আরেকটা অ্যাডভান্টেজ মনে হয় আমার কাছে। ওকে, তো আজকে আমাদের অনেক লম্বা ডিসকাশন ছিল একটা, সবাইকে ধন্যবাদ আসার জন্য। আমরা আগামীকাল কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, রাজস্থান রয়্যালস আর হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ, আমরা শেষ করছি।